আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো? বলছে হাই স্যার, হাই, কি অবস্থা? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই যে শুরু হয়েছে, বলছে আমার নামটি বলেন না, আজকে কারো নাম বলবো না। এই যে এটা কেন বললা? আজকে যার যার নাম বলতাম ওদের নামও বলবো না তোমার জন্য। তুমি এটা কেন বললা? এবং তোমার নামও বলবো না। ঠিক আছে? ওকে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার বাসার সবাই কেমন আছে? তোমার বাবা মাকে আমার সালাম দিবা, এবং তোমরা যখন বাসায় ঢুকবা অথবা বাসা থেকে বের হবা, সব সময় বাবা মাকে সালাম দিয়ে বের হবা অথবা বাবা মাকে বলে বের হবা। ঠিক আছে? সো তোমরা অনেকেই কিন্তু এখন যেটা করো সেটা হচ্ছে যে এই বাসা থেকে বের হওয়ার সময় তোমরা মনে করো যে আমি অনেক বড় হয়ে গেছি, আমরা ক্লাস 9-এ পড়তেছি। ঠিক আছে? হ্যাঁ, এখন কি আমার বাচ্চা আছে নাকি যে সব সময় মার কাছ থেকে বলে বের হইতে হবে, বাবার কাছ থেকে বলে বের হইতে হবে? ঠিক আছে? হ্যাঁ, তুমি বাচ্চা নাই, তুমি বড় হইছো, এবং তুমি যে বড় হইছো এইটাই কিন্তু তোমার একটা রেসপন্সিবিলিটি, যে তুমি যখন বাসা থেকে বের হবা বা কোথাও যাবা বা কোনো কিছু করতে যাবা, অবশ্যই তুমি তোমার বাবা মাকে জানায় যাবা। ঠিক আছে? না জানায় চলে গেলাম ফ্রেন্ডদের সাথে ঘুরতে, ঠিক আছে, স্কুল থেকে বের হয়ে বাসায় না এসে অন্যদিকে চলে গেলাম, এগুলো কিন্তু করা যাবে না, কারণ বড় মানুষরা এগুলা করে না। তুমি খেয়াল করবা, তোমার বাবা যদি কোথাও যায়, তোমার মাকে কিন্তু ঠিকই বলে যায় যে আমি ওইদিকে যাচ্ছি, আমার বাসায় আসতে একটু লেট হবে। বলে কি না? হ্যাঁ, হ্যাঁ, এই যে বলে বলে। সো দেখছো, বড় মানুষদের কাজই হলো কমিউনিকেশন করা, এটাকে বলে যোগাযোগ। তোমরা পড়ছো না, যোগাযোগের মাধ্যম, যোগাযোগের মাধ্যম পড়ছি না আমরা? ঠিক আছে? সো অবশ্যই তোমরা এই যোগাযোগগুলো শিখবা। এগুলাই বুঝাবে যে তুমি যে বড় হইছো, তুমি যে ম্যাচিউর হইছো। তুমি যদি এগুলো না করো তাহলে তোমাকে এখনো সবে বাচ্চা ভাববে, ইমম্যাচিউর ভাববে। আমরা এটা চাই না যে এটা ইমম্যাচিউর হোক। ঠিক আছে? ওকে। বলছে আপনি কত সালে ক্লাস 9-এ ছিলাম? তো এই যে তোমাদের সাথে 2024 সালে আমি 9-এ আছি। হ্যাঁ, এখন আমি ক্লাস 9-এ পড়ি। ফাজিল কোথাকার, দুষ্ট। ওকে, টি শার্ট কবে পাবা? পেয়ে যাবা। তুমি ফুল কোর্সে ভর্তি হয়ে থাকলে টি শার্ট তোমার অ্যাড্রেসে আসতে দিয়ে চলে যাবে। ঠিক আছে? ওকে, বলছো অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্য কি? সো অনুক্রম এবং ধারা, আমাদের এই যে দুইটা টপিক চলতেছে, অধ্যায় 2 অনুক্রম এবং ধারা, এই দুইটার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা বুঝতে হলে আমাদের আরো কয়েকটা ক্লাস করতে হবে। এখন যদি আমি তোমাকে বলি, তুমি ওভাবে সঠিকভাবে বুঝতে পারবা না। ঠিক আছে? সো আজকে আমরা মাত্র পর্ব 2-এ আছি। তার মানে আজকে আমাদের মাত্র 2 নাম্বার লেকচার। যখন আমরা এই অধ্যায়টা পুরাটা শেষ করব, তখন তুমি বুঝতে পারবা যে অনুক্রম এবং ধারার মধ্যে পার্থক্য। বুঝতে পারছি? হ্যাঁ। ওকে, সবার কমেন্ট দেখা যায়। হ্যাঁ, তোমার কমেন্টও দেখা যায়, এটা কমেন্ট করার দরকার নেই। সো আজকে আমরা ব্রেইন ওয়ার্ক করব, অনেকগুলা ব্রেইন ওয়ার্ক। তোমরা যদি রেডি থাকো তাহলে আমাকে বলো, আমরা ক্লাসটা শুরু করি। কিন্তু রেডি না থাকলে আজকে ক্লাস শুরু করা যাবে না, কারণ আজকে ক্লাসে তোমাদের অনেক মনোযোগ লাগবে, কারণ আজকে আমরা ব্রেইন ওয়ার্ক করতে হবে। ব্রেইন ওয়ার্ক, তোমরা রেডি কিনা জানাও তো দেখি। তোমরা রেডি? হ্যাঁ, আদাব, আচ্ছা আদাব। হ্যাঁ, বলছে হ্যাঁ রেডি, রেডি বলছে রেডি। এখন বলছে রেডি না কেন? দুষ্ট কোথাকার, কেন রেডি না? হ্যাঁ, রেডি, রেডি হইতে হবে। এই যে বলছে রেডি, জি স্যার রেডি। ওকে, জোস। ব্রেইন ওয়ার্ক, কমেন্ট কম, কাজ বেশি, আমরা সবাই অনুক্রমকে ভালোবাসি। কমেন্ট কম, কাজ বেশি, আমরা সবাই অনুক্রমকে ভালোবাসি। ঠিক আছে? ওকে। সো অনুক্রমের দ্বিতীয় পর্ব নিয়ে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। সো আজকে আমরা কি কি শিখবো? এই যে আজকে আমাদের অনেকগুলা টপিক, বাবা অনেকগুলা টপিক, এর জন্য বলছি ব্রেইন ওয়ার্ক করতে হবে। আজকে আমরা শিখবো হচ্ছে সমান্তর অনুক্রম, গুণোত্তর অনুক্রম আর ফিবোনাচ্চি ক্রম। তো আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস, এবং প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। সমান্তর অনুক্রম শিখবো আমরা আজকে, সমান্তর। এরপর আমরা শিখবো হচ্ছে গুণোত্তর। সমান্তর মানে অন্তর, মানে বিয়োগফলটা সমান। গুণোত্তর মানে হচ্ছে গুণফলটা সমান হয়, মানে একই জিনিস গুণ হইতে হইতে সামনে আগায়। আর একটা স্পেশাল জিনিস শিখবো, সেই স্পেশাল জিনিসটা হচ্ছে আমাদের ফিবোনাচ্চি সিরিজ। এই ফিবোনাচ্চি সিরিজটা খুব স্পেশাল। ঠিক আছে? হ্যাঁ, এই যে সবাই অ্যান্সারও লিখে দিচ্ছে কয়েকজন, বাহ। ওকে, ব্রেইন ওয়ার্ক নাম্বার 1।
প্রথম ব্রেইন ওয়ার্ক। তোমরা খালি কমেন্টে অ্যান্সার বলবা, অ্যান্সার ছাড়া যদি অন্য কোনো কথা লেখছো কমেন্টে, আমি কিন্তু তোমাদের পিঠের উপর তাল ফালাবো, দুষ্ট কোথাকার। হ্যাঁ, সবার কমেন্ট দেখতে পাচ্ছি তোমার কমেন্ট। প্রথম ঘটনা ব্রেইন ওয়ার্ক, সমান্তর অনুক্রম, ইংলিশ হচ্ছে অ্যারিথমেটিক, অ্যারিথমেটিক সিকোয়েন্স, ইংলিশটাও শিখে রাখবা, অ্যারিথমেটিক সিকোয়েন্স। খাতায় লেখো, অনেক ইংলিশ পারে না, এই বানানটা ঠিক মতো লেখো, বানানটা তোমরা অনেকেই মিস করো। অ্যারিথমেটিক সিকোয়েন্স, ঠিক আছে, অ্যারিথমেটিক সিকোয়েন্স। সো আমরা চিত্রে কতগুলো কাঠি দেখতে পাচ্ছি, দেয়াশলায়ে কাঠি, ঠিক আছে। সো প্রথম কথা হলো, প্রতিটি চিত্রের জন্য কয়টি কাঠি প্রয়োজন? সংখ্যাগুলো ক্রমানুসারে পাশের ঘরে লেখো। হ্যাঁ, এটা তো প্যাটার্ন, এই যে ও বলে দিচ্ছে এটা প্যাটার্ন, এই যে হয়ে গেছে, শেষ, ওরা বলে দিচ্ছে, সবাই অ্যান্সার বলে দিচ্ছে, বাহ। বলতো প্রথমটাতে কয়টা কাঠি? একটা, দুইটা, তিনটা, তাহলে আমরা এখানে লিখবো ফার্স্টে তিন, প্রথমে লিখবো হচ্ছে তিন। তারপরটাতে কয়টা কাঠি? একটা, দুইটা, এই মাঝখানে একটা, তিন, চার, পাঁচ, পাঁচটা কাঠি, পাঁচ, তার মানে পাঁচ। ওকে, তারপর এখানে কয়টা কাঠি? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, চারপাশ দিয়ে গুনতে হবে, সবগুলা গুনতে হবে, সাত। এই যে হয়ে গেছে, তোমরা সবাই পারছো, মাশাআল্লাহ। এখানে কয়টা কাঠি? এক, এই যে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, উপরে আট, নয়, তাহলে এখানে নয়টা কাঠি। এরপর ডট 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 ডট, তাহলে আমার এখানেও কমা দিয়ে হবে ডট 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 ডট। এই যে লিখে ফেললাম, কাঠির সংখ্যা লিখে ফেললাম। অসাধারণ, লাভ ইউ, তোমরা এত ট্যালেন্ট, মাশাআল্লাহ, অনেক সুন্দর। দুই নাম্বারটা লেখো, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য নির্ণয় করো। নির্ণয় করে পাশে ঘরে লেখো। পাশাপাশি দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলছে, পার্থক্য। তাহলে আমরা যদি এখন পার্থক্য লিখি, আসো, এই 3 আর 5 এর পার্থক্য কত? পার্থক্য বিয়োগের মাধ্যমে বের করে 2। 5 থেকে 3 বিয়োগ করলে 2। এই যে সবাই অ্যান্সার দিয়ে ফেলতেছো। এই 7 আর 5 এর পার্থক্য কত? বিয়োগ দিব, 7 - 5, 2। এই যে 9 এবং 7 এর পার্থক্য কত? 9 - 7, এটাও কত? 2। তাহলে পার্থক্য কত করে আসতেছে বলো তো? 2 করে আসতেছে। ওকে, ডান, হয়ে গেছে। সংখ্যাগুলোর মাঝে কোনো সাধারণ বৈশিষ্ট্য পেয়েছো কি? হ্যাঁ, পেয়েছি, ইয়েস। সংখ্যাগুলোর মাঝে সাধারণ বৈশিষ্ট্য পেয়েছি, ইয়েস, পাইছি। পাশে ঘরে তোমার মন্তব্য লেখো। তার মানে তুমি যে সাধারণ বৈশিষ্ট্য পাইছো, সেটা কি পাইছো? যে ভাইয়া প্রতিবার সংখ্যাগুলো কত করে বৃদ্ধি পাচ্ছে? এই যে 2 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে সংখ্যাগুলো 2 করে বৃদ্ধি পায়, 2 করে বৃদ্ধি পায়, সংখ্যাগুলো 2 করে বৃদ্ধি পায়। এটা হচ্ছে মন্তব্য, টু ইনক্রিজ। হয়ে গেছে, ডান। এবার মাথা কাটাও, নেক্সট। ঘটনা 2, আমরা একটু আগে শিখলাম ঘটনা 1, এখন হচ্ছে ঘটনা 2। ধরো পড়াশোনা শেষ করে, মাশাআল্লাহ তোমাদের পড়াশোনা শেষ, সাপোজ তোমাদের পড়াশোনা শেষ, যদি এখনো অনেক বছর বাকি, তুমি একটা চাকরিতে জয়েন করছো, তুমি একটা চাকরি করতেছো, পড়াশোনা করে চাকরি করছো, ব্যবসা করলেও হবে, ঠিক আছে। তোমার প্রারম্ভিক মাসিক বেতন 25,000 টাকা। ওরে বাবা, 25,000 টাকা, 25,000 টাকা, অনেক টাকা। সেটা চিন্তা করো, 25,000 টাকা হলে প্রথমে কি কিনতা? তোমাকে যদি আমি 25,000 টাকা দিই, তুমি প্রথমে কি কিনতা? হ্যাঁ, দেখি কমেন্টে জানাও তো, কি কিনতা? একজন বলছে মাত্র 25,000। ফাজিল কোথাকার, 25,000। ও বলছে ড্রেস কিনতো, বাইক কিনতা। এক ফাজিল বলছে বউ কিনতো। এদিকে তো আব্বু আম্মুকে ফোন দিচ্ছি আমি, এদিকে তো ফিঠোবাকে তাল ফালায়নি। আইফোন কিনতো, ল্যাপটপ, বাইক,
মোবাইল, বই, ল্যাপটপ, হ্যাঁ, লিপস্টিক। কি লিপস্টিক? হ্যাঁ, 25,000 টাকা দিয়ে লিপস্টিক কিনবা? ওকে, এর মধ্যে কয়েকজন ব্রিলিয়ান্ট আছে, ওরা বলছে ইনভেস্ট করতাম। সাবাস, অবশ্যই অবশ্যই। চকলেট কিনতো। হ্যাঁ, কি বিটিএস আর্মি কি করতা? বিটিএস আর্মি কনসার্ট দেখতা? হ্যাঁ, ওকে। স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতো, বাবারে বাবা। ওকে, শিখো কিনে ফেলতো। একজন বলছে শিখো কিনতো। হ্যাঁ, শিখো, ঠিক আছে। ওকে, জোস। অনেক অনেক কিছু দেখতে পাচ্ছি, তোমাদের অনেক কিছু দরকার, বুঝতে পারছি। তো 25,000 টাকা তোমার বেতন। বার্ষিক প্রবৃদ্ধি, প্রবৃদ্ধি মানে হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে টাকা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, বছর বছর বেতনটা বাড়তেছে। কত টাকা করে বাড়তেছে? 500 টাকা করে বাড়তেছে। তাহলে প্রথম বছর তোমার বেতন 25,000, পরের বছর 500 টাকা বৃদ্ধি পাবে। তাহলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বছরে তোমার মাসিক বেতন হবে, দেখো তাহলে 500 টাকা করে যদি বৃদ্ধি পায়, তাহলে প্রথমে বেতন হবে কত? প্রথমে বেতন হবে কত? তাহলে প্রথম মাসে, প্রথম বছর, তার মানে এটা হচ্ছে ইয়ার ওয়ান। প্রথম বছর তোমার বেতন হচ্ছে 25,000 টাকা। এবার ইয়ার টু, দ্বিতীয় বছর, তাহলে দ্বিতীয় বছর তোমার বেতন হলো 500 টাকা বাড়বে, তাহলে 25,500। তৃতীয় বছর ইয়ার থ্রি, তোমার বেতন 500 টাকা বাড়বে, তাহলে হবে 26,000। ঠিক আছে? তাহলে এবার দেখো, এই যে তোমার বেতন যদি পাশাপাশি 2 বছরের মাসিক বেতনের পার্থক্য হিসাব করো, তাহলে প্রতি বছর দেখবা তোমার বেতনটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে বৃদ্ধি পাচ্ছে। নির্দিষ্ট অ্যামাউন্টে কি পাচ্ছে বলো? বৃদ্ধি পাচ্ছে। 500 টাকা করে বাড়তেছে, 500 করে বাড়তেছে। ঠিক আছে? ওকে, একটা হিসাব করো তো, এই 30,000 টাকা কত বছর লাগবে? তোমার বেতনটা 30,000 হইতে কত বছর লাগবে? ইয়ার কত হবে? ইয়ার কততম বছরে তুমি 30,000 টাকা বেতন পাবা? হিসাব করো, হাতে হাতে হিসাব করো, হাতে হাতে হিসাব করো। যে 3 বছর পরে হচ্ছে 26,000, তাহলে 4 নাম্বার বছরে কত? 4 নাম্বার বছরে কত? 26,500। 4 হচ্ছে 26,500। গণ 5 হচ্ছে কত? 27,000। 6 হচ্ছে 27,500। সপ্তম বছর 28,000। অষ্টম বছর হচ্ছে 28,500। নবম বছর হচ্ছে কত? 29,000। দশম বছরে হচ্ছে 29,500। 11 নাম্বার বছরে হচ্ছে 30,000। 11 বছর, ইয়েস, 11 নাম্বার বছর। এই যে দেখছো, 11 নাম্বার বছরে 30,000 হবে। 11 নাম্বার বছরে দেখছো? না 12 বছর না, 11 নাম্বার বছরে। বুঝতে পারছি? এই যে দেখো, তুমি হাতে হাতে হিসাব করলা, তোমার মাথায় হইতে পারে না যে ভাইয়া হাতে হাতে হিসাব না করে কি কোনো সূত্র নাই, যে সূত্র দিয়ে আমি ডাইরেক্ট হিসাব করতে পারবো? হ্যাঁ, আছে, সূত্র আছে। ওই সূত্রটাই আমরা এখন শিখবো, যে সূত্র দিয়ে তুমি ডাইরেক্ট হিসাব করতে পারবা। ঠিক আছে? যে সূত্র দিয়ে তুমি ডাইরেক্ট হিসাব করতে পারবা। না, এটা চক্রবৃদ্ধি মূলধন না, ভুল বলছো। চক্রবৃদ্ধি মূলধন হলো যেটা বাড়ছে সেটার উপর একটা পার্সেন্টেজ বাড়ছে, ওইটা না। ওকে, আচ্ছা, এখন দেখো ঘটনা 1 আর ঘটনা 2 এর মধ্যে প্রাপ্ত বৈশিষ্ট্যগুলা লিখতে বলছে আমাদেরকে। তাহলে আমরা যদি ঘটনা 1 আর 2 এর মধ্যে বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি, তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সব সময় সমপরিমাণে বৃদ্ধি পায়। সব সময় সমপরিমাণে বৃদ্ধি পায়। ঠিক আছে? মানে সেম অ্যামাউন্টে বৃদ্ধি পাচ্ছে। এবং পরের বৈশিষ্ট্য হচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার বিয়োগফল। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য মানে কি বলো? মানে অন্তর মানে কি? হ্যাঁ, অন্তর মানে হার্ট না ফাজিল গুলো বলে অন্তর মানে হার্ট না, ফাজিল। অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার বিয়োগফল
সর্বদা সমান, সর্বদা সমান থাকে। বুঝতে পারছো? সমান অ্যামাউন্টে বাড়বে, সম পরিমাণে বৃদ্ধি পাবে, আর পাশাপাশি দুটি সংখ্যা পার্থক্য বা বিয়োগফল কি হয়? সর্বদা সমান হয়। বুঝতে পারছি? ওকে, নেক্সট। এখন তোমাকে এই অনুক্রমগুলা হিসাব করে এটা বৈশিষ্ট্য লিখতে বলছে। বৈশিষ্ট্য মানে কি? বাড়তেছে না কমতেছে সেটা লিখতে বলছে। ঠিক আছে, বাড়তেছে না কমতেছে সেটা লিখতে বলছে। ওকে, হিসাব করো, কমেন্ট না, আমি আগেই বলছি আজকে এত কমেন্ট দেখবো না। প্রথমটা তোমরা খালি কমেন্টে খালি অ্যান্সার গুলা বলবা। প্রথমটা, এটা বৈশিষ্ট্য বলো, এটা কত করে বাড়তেছে নাকি কমতেছে? 4 থেকে 7 হইছে, 7 থেকে 10 হইছে, 10 থেকে 13 হইছে, 4 7, এই যে অ্যান্সার হয়ে গেছে, জোস 3। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে +3, বৃদ্ধি, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। ওকে, এবার দেখো -2 থেকে -6, -6 থেকে -10, -10 থেকে -14, কত কত কত? -2 থেকে -6 হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে -4, -4 করে কমতেছে, কমতেছে, মানে 4 করে কমা, হ্রাস পায়, হ্রাস পায়। তাহলে -4 এবং সেটা হ্রাস পাচ্ছে, হ্রাস পায় মানে কমে যাচ্ছে, কমে যাচ্ছে। ওকে, এইটা দেখো, এইটা হাফ থেকে 1 হইলো 1 থেকে 3/2, 3/2 মানে 1.5। আমি সংখ্যাগুলো লিখে দিই, 3/2 মানে 1.5, আর হাফ মানে হচ্ছে 0.5, হাফ মানে 0.5। তাহলে 0.5 থেকে 1 হইছে, 1 থেকে 1.5 হইছে, 1.5 থেকে 2 হইছে। হ্যাঁ, হাফ করে বৃদ্ধি 0.5 হয়ে গেছে, হয়ে গেছে, পারফেক্ট, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাফ করে বৃদ্ধি, হাফ অথবা 0.5, এটা করে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা তো এখন দেখে বুঝতে পারি যে কমতেছে না বাড়তেছে, এটা বোঝা যাচ্ছে তো নাকি? এই যে হয়ে গেছে, হয়ে গেছে। সমান্তর পেয়ে গেছো তোমরা, সমান্তর জিনিসটা তোমাদের মাথায় ঢুকে গেল। ঠিক আছে, ওকে। সো বাড়তেছে না কমতেছে সেটা বাইক করার সবচেয়ে ইজি টেকনিক বলে দিই, এখনো অনেকে কনফিউজড। সবচেয়ে ইজি টেকনিক হলো তুমি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করবা, শেষ। দ্বিতীয় পদ থেকে প্রথমটা মাইনাস করবা, তাহলে তুমি হিসাব পেয়ে যাবা। তাহলে দ্বিতীয় মানে 2 নাম্বারটা, এই যে 7, প্রথম মানে হচ্ছে প্রথমটা 2, সরি 4, 7 থেকে 4 মাইনাস করো, 7 থেকে 4 মাইনাস করো, 7 থেকে 4 মাইনাস করো, কত আসে দেখো? 7 থেকে 4 মাইনাস করলে কত আসে? হ্যাঁ, এই যে +3, +3। এখানে দেখো, এখানে দেখো 2 নাম্বারটা থেকে 1 নাম্বার বিয়োগ দিবা, মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিবা। -6 থেকে -2 বিয়োগ দাও, তাহলে -6 থেকে -2 বিয়োগ দিচ্ছি। এখন দেখো -6, কিন্তু এটা মাইনাসে মাইনাসে +2, তাহলে -6 +2, হিসাব কত আসে? এই যে হিসাব চলে আসে -4, হিসাব চলে আসে -4, এই জন্যই -4 হয়েছে। আর যেহেতু মাইনাস আসছে এই জন্য হ্রাস মানে কমে গেছে। এখানেও সেম, এখানেও সেম, এই 2 নাম্বারটা থেকে প্রথমটা মাইনাস দাও, তাহলে 1 থেকে হাফ বিয়োগ, এই যে 1 থেকে হাফ বিয়োগ, 1 থেকে হাফ বিয়োগ করলে হাফ থাকে, হাফ থাকে, এই যে হাফ। বুঝতে পারছো? হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে, তোমরা বুঝে গেছো, শেষ। এখন আমাদের হিসাব করতে হবে এইগুলা সমান্তর নাকি সমান্তর না, কোনটা। যদি সমান্তর হয় তাহলে সাধারণ অন্তর বাইক করতে হবে। মনে রাখো সাধারণ অন্তর মানে কি? সাধারণ অন্তর মানে কি? সাধারণ অন্তর মানে একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটাই হচ্ছে সাধারণ অন্তর। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ঠিক আছে? একটা একটা করে বলো, আন্দাজে বললে আমি বুঝবো নাকি কোনটা অ্যান্সার তুমি কমেন্টে বলতেছো? এটা বুঝবো না তো। ওকে, প্রথমটা বলো, এটা কি সমান্তর নাকি সমান্তর না? ইয়েস অর নো, কমেন্টে লেখো ইয়েস অর নো, সমান্তর লেখার দরকার নেই, ইয়েস অর নো। এইটা প্রথমটা,
ইয়েস অর নো? 4 থেকে 7 হইছে, 7 থেকে 10, 10 থেকে 13। ইয়েস, সমান্তর, এই যে সমান্তর টিক চিহ্ন। তাহলে সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর মানে 2 নাম্বারটা মাইনাস প্রথমটা। 7 থেকে 4 বিয়োগ 3, 3। আর যৌক্তিক ব্যাখ্যা তো আমরা জানি, যৌক্তিক ব্যাখ্যা আমরা জানি, সেটা হচ্ছে 3 করে বৃদ্ধি পায়, 3 করে বৃদ্ধি, 3 করে বৃদ্ধি পায়। ঠিক আছে বাবা, পারতেছি তো? এগুলো ফালতু জিনিস, একদম ফালতু জিনিস। ওকে, আসো নেক্সট, নেক্সট 2 নাম্বারটা, 2 নাম্বারটা, 2 নাম্বারটা বলো। 1 থেকে 4 হইছে, কত বাড়ছে? 3, 3 বাড়ছে। 4 থেকে 9 হইছে, 1 থেকে 4, এখানে 3 হইলো, 3 বাড়ছে। 4 থেকে 9 হইছে, 4 থেকে 9 মানে কি? 4 থেকে 9 মানে হচ্ছে এখানে 3 বাড়লো, এখানে 5 বাড়লো, আবার 9 থেকে 16 হইছে, তার মানে এখানে 7 বাড়লো। সেম অ্যামাউন্টে বৃদ্ধি পায় নাই, সেম অ্যামাউন্টে বৃদ্ধি পায় নাই, তাহলে সমান্তর নয়। ঠিক আছে, সাধারণত এটা থাকবে না। আর যৌক্তিক ব্যাখ্যা হলো সমান পরিমাণে, যৌক্তিক ব্যাখ্যা হলো কি বলো? সম পরিমাণে বৃদ্ধি পায় না, সম পরিমাণে বৃদ্ধি পায় না, সম পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না। ওকে, নেক্সট, নেক্সট, নেক্সট আসো 3 নাম্বারটা, 3 নাম্বারটা, 3 নাম্বারটা বলো। -1/3 থেকে 0 হয়েছে, 0 হওয়া মানে হচ্ছে 1/3 যোগ হয়েছে, 1/3 যোগ হয়েছে। 0 এর সাথে 1/3 যোগ করলে 1/3 হয়, 1/3 এর সাথে 1/3 যোগ করলে 2/3 হয়। ঠিক আছে, এটা ইয়েস, এটা ইয়েস। ঠিক আছে কিনা বাবা? একদম ইজি জিনিস, ইয়েস। তাহলে সাধারণ অন্তর হলো দ্বিতীয় পদ, মানে 0 থেকে প্রথম পদ মাইনাস। এখন প্রথম পদ তো নিজেই মাইনাস, নিজেই মাইনাস হলে কি হবে? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে সাধারণ অন্তর হলো 1/3, সাধারণ অন্তর হলো কত? 1/3। আর সেম অ্যামাউন্টে বৃদ্ধি পায়, যৌক্তিক ব্যাখ্যা হলো 1/3 পরিমাণে বৃদ্ধি পায়। ঠিক আছে, এগুলো লিখে দিবা। নেক্সট, নেক্সট 4 নাম্বারটা, 4 নাম্বারটা দ্রুত বলো, দ্রুত বলো 4 নাম্বারটা। এটা আমি করব না, এটা তোমাদের মাথা থেকে আসতে হবে। x - 3, x - 5, x - 7 বলো। x - 3, x - 5 কি হইছে? এখানে কি হইছে? x - 3 থেকে কি করলে x - 5 হয়? x - 5 থেকে কি করলে x - 7 হয়? বলো, এটা কি সমান্তর নাকি সমান্তর না? কোনটা, কোনটা? হ্যাঁ, একজন বলছে, এই যে কনফিউজড হয়ে গেছো, কনফিউজড হয়ে গেছো। একজন বলছে নো, একজন বলছে ইয়েস, কনফিউজড হওয়া যাবে না। এটা সমান্তর, সমান্তর, সেম অ্যামাউন্টে কমছে, সেম অ্যামাউন্টে কমছে। খেয়াল করো, এখানে যদি আমি 2 কমায় দিই, 3 আছে অলরেডি, অলরেডি -3, -3 এর সাথে যদি আমি -2 করি, মানে 2 কমায় দিই, -5, -5 থেকে যদি আমি আবার 2 কমায় দিই, -7, মানে 2 করে কমতেছে। এই যে 2 করে কমতেছে, তার মানে সব জায়গায় সেম অ্যামাউন্টে কমতেছে। আমি আগে দেখছি, আগে দেখছি যে সেম অ্যামাউন্টে কমলেও সমান্তর, সেম অ্যামাউন্টে বাড়লেও সমান্তর, মানে অ্যামাউন্টটা সেম হইতে হবে, অ্যামাউন্টটা সেম হইতে হবে। তাহলে এখানে অ্যামাউন্টটা কেমনে বাইক করব? ভাইয়া 2 নাম্বার থেকে প্রথমটা বিয়োগ দিব, 2 থেকে 1 বিয়োগ, তার মানে x - 5 থেকে x - 3 বিয়োগ, বিয়োগ করলে এটা হবে x - 5, এখানে মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাসে মাইনাসে +3, x x চলে যাবে। -5 থেকে +3 করলে কত আসে? -2। এই যে -2, -2 মানে কি? -2 মানে হচ্ছে হ্রাস পাওয়া, মাইনাস মানে হচ্ছে হ্রাস পাবে। তাহলে -2 অনুপাতে বা এত হারে হ্রাস পায়,
বুঝতে পারছি? এটা সমান্তর। হ্যাঁ, কমি নাই, -2 করে বাড়ছে, একই কথা। ঠিক আছে, একই কথা। ওই যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছি? হয়ে গেছে। আরেকটা কাজ, এই কাজ করলে এরপর আমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। সমান্তর অনুক্রমে এই যে আরেকটা কাজ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। বলছে স্যার ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। থ্যাংক ইউ। 20 টাকা থেকে এদিকে এদিকে। না না, তো ফিটের উপর তাল দিব না, তো হাতে তাল দিব। এদিকে ভয় পেও না, ভয় পেও না, এদিকে আসো, আসো না, আসো আসো না, হাত তাল নিয়ে যা। আমাকে বিউটিফুল বলছে। ওকে, অ্যান্সার বলে দিচ্ছে। বাহ, ভালোবাসা ভালোবাসা। সাধারণ অন্তর বাইক করো। এই প্রথমটা সাধারণ অন্তর বাইক করো। প্রথমটা সাধারণ অন্তর বের করো। প্রথমটা সাধারণ অন্তর বের করে ফেলো। হয়ে গেছে, সবাই বুঝে গেছে বাবা, এগুলা না বুঝা কিছু না, এগুলা বাচ্চাদের জিনিস। 4 থেকে 14 হইছে, 4 থেকে 14 হইছে, 10 বাড়ছে। 14 থেকে 24 হইছে, 10 বাড়ছে। 24 থেকে 34 হইছে, 10 বাড়ছে। তাহলে সাধারণ অন্তর বের করবো কিভাবে? সূত্র শিখেছি। সাধারণ অন্তরের সূত্র কি? সাধারণ অন্তরের সূত্র হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে সাধারণ অন্তরের সূত্র অনুযায়ী দ্বিতীয় পদ হলো 14, প্রথম পদ হচ্ছে 4। তাহলে 14 - 4 তার মানে হচ্ছে 10। 14 - 4 তার মানে কত? 10। ওকে, এবার কাজ শেষ না, শেষ না। বলছে পরে 3টা পদ লেখো, পরে 3টা লিখতে বলছে। এটা কোথায় শেষ হয়েছে? 34-এ শেষ হয়েছে। 34-এ শেষ হয়েছে। এবার পরের 3টা বলো, পরের 3টা বলো আমাকে। 34-এ পরের 3টা বলো। এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। 34-এ পরে হবে 44। হ্যাঁ, 54, 10 করে বাড়বে 64। পারফেক্ট। এইটা 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 সাধারণ অন্তর কত? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে -2 হচ্ছে দ্বিতীয় পদ, প্রথম পদ হচ্ছে -4। 2 নাম্বারটা থেকে প্রথমটা বিয়োগ দিবা। তাহলে বিয়োগ দিলে এখানে দেখো -2 থাকে, আর মাইনাসে মাইনাসে +4 হয়ে যায়। -2 +4 হিসাব করলে কত আসে? +2। তার মানে এখানে 2 করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। খেয়াল করো, আসলেই 2 করে বাড়তেছে। -4 থেকে -2 হয়েছে, -2 থেকে 0 হয়েছে, 0 থেকে 2 হয়েছে। তার মানে 2 করে বাড়ছে। এটা 2 এ শেষ হয়েছে। এরপর 4টা বলো। হয়ে গেছে, হয়ে গেছে, সব পারছে, সবাই পারছে। 2, তারপরে হবে 4, 6, 8। শেষ। পারফেক্ট। এইটা 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 কত করে বাড়ছে? সেটা কেমনে বের করবো ভাইয়া? সেটা হলো দ্বিতীয় পদ থেকে প্রথমটা মাইনাস করে দিব। তাহলে 2/4 থেকে 1/4 মাইনাস করব। এখন আমরা যদি লসাগু করি তাহলে উপরে হবে 2 - 1। তাহলে 2 - 1 মানে হচ্ছে 1/4। তার মানে 1/4 করে বৃদ্ধি পায়। এবং এটা ইজি, এটা ইজি, এটা ইজি। দেখো, এটা ভয় পেও না, এটা আসলে 1/4 করে বৃদ্ধি পায়। দেখো এখানে 1/4 ছিল কয়টা? একটা। এই যে একটা 1/4। এখানে দেখো দুইটা 1/4। এখানে দেখো তিনটা 1/4। এখন এখানে যে 1 আছে, এই 1 মানে কি জানো? এই 1 মানে হচ্ছে 4টা 1/4, মানে 4/4। তাহলে দেখো নিচে 4 ঠিক থাকে, উপরের সংখ্যাটা বাড়তেছে, 1, 2, 3, 4। তাহলে প্রথমটা হচ্ছে 1/4, তারপরটা হচ্ছে 2/4, তারপরটা হচ্ছে 3/4, তারপরটা হচ্ছে 4/4। ওটা কাটাকাটি গিয়ে 1 হয়েছে। তাহলে এর পরের 3টা কি হবে বলো? 1 হয়েছে, 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে। তাহলে তারপর এগুলা কি হবে? হ্যাঁ, এই যে হয়ে গেছে। তারপরটা হবে 5/4, 6/4, 7/4। শেষ, শেষ। হ্যাঁ, হয়ে গেছে। পারফেক্ট। এই যে সবাই পারছো, সবাই পারছো। পারফেক্ট, পারফেক্ট। বুঝতে পারছো? সিরিয়ালটা দেখবা, খালি চোখ চোখ দিয়ে দেখা সিরিয়ালটা দেখবা, তাহলে হয়ে যাবে।
ওকে, সো আমাদের আইডিয়াটা মোটামুটি ক্লিয়ার। যদি কখনো সেম অ্যামাউন্টে বৃদ্ধি পায় বা সেম অ্যামাউন্টে হ্রাস পায়, তাহলে সেটাকে আমরা সমান্তর বলবো, সেটাকে আমরা বলবো সমান্তর। আর কতটুকু অ্যামাউন্টে বৃদ্ধি পাচ্ছে বা কতটুকু অ্যামাউন্টে হ্রাস পাচ্ছে, সেটার নাম হলো সাধারণ অন্তর। বের করা হয় কিভাবে? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিয়ে বের করা হয়, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দিয়ে বের করা হয়। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি সূত্র বের করি, দেখো এখন আরেকটা ছোট কাজ আছে, যে এই সাধারণ অন্তরের মাধ্যমে আমাদের সাধারণ পদ বাইর করতে হবে। সাধারণ পদের নাম কি? সাধারণ পদের নাম হলো n তম পদ। এই n তম পদ বাইর করা শিখতে হবে, n তম পদ বাইর করা শিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ দিব, ব্রেক দিব, একদম ইজি তো এটা। n তম পদ বাইর করা শিখতে হবে। আসো ফার্স্টে আমরা দেখে ফেলি, ফার্স্টে আমরা দেখি যে জিনিসটা কি হচ্ছে। তাহলে দেখো, অনুক্রমটা দিয়ে দিছে, এগুলো অনুক্রম না, এই যে এখানে অনুক্রম দিয়ে দিছে 3, প্রথমটা 3, তারপর 3 থেকে হইছে 8, 8 থেকে হইছে 13, 13 থেকে হইছে 18। তার মানে প্রথম পদ, এই যে এখানে বলছে পদ, প্রথমটা হলো পদ সংখ্যা, পদ। তাহলে প্রথম পদ হচ্ছে 3, প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 3, দ্বিতীয় পদ হচ্ছে 8, এই যে 3 এর পরে 8, 3 নাম্বার পদ হচ্ছে 13, চতুর্থ পদ হচ্ছে 18। এখন n তম পদ বাইর করতে হবে আমাকে n তম পদ বের করতে হবে। এটাকে an দিয়ে প্রকাশ করা হয়, n তম পদকে an দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, n তম পদকে an দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, ওই যে হয়ে গেছে। ওরা বলছে 5 করে বাড়তেছে, 5 করে বাড়তেছে, অসাধারণ অসাধারণ, 5 করে বাড়তেছে। তাহলে 5 করে বাড়া মানে কি? এখানে 3, তাহলে আমরা এখানে লিখবো 3, তারপরটা কত? 8। দেখো 8 কে কি লেখা যায়? 8 কে লেখা যায় 3 এর সাথে 5 যোগ। 13 কে কি লেখা যায়? 13 কে লেখা যায় 3 এর সাথে 10 যোগ। এই 10 কে আবার কি লেখা যায়? 10 কে লেখা যায় 3 এর সাথে 2টা 5, 3 এর সাথে 2টা 5, তাই না? আর এখানে কয়টা 5? এখানে হচ্ছে একটা 5, তাহলে 3 এর সাথে এখানে হলো একটা 5, 3 এর সাথে একটা 5, এরপর হচ্ছে 3 এর সাথে 2টা 5। 18 কে কি লেখা যায় দেখো তো? 18 কে লেখা যায় 3 যোগ 15। সবসময় মনে রাখবা, এক্ষেত্রে তুমি যখন প্যাটার্ন বের করবা, সবসময় তুমি প্রথমটাকে ঠিক রাখবা। এই যে দেখো প্রথমে 3 3 3, এই সব জায়গায় দেখো প্রথমটা ঠিক আছে, এই প্রথমটা ঠিক রাখবা, সব জায়গায় সব জায়গায় প্রথমটা ঠিক রাখবা। যেটা যোগ করতে হবে সেটাকে ভেঙে দিবা। ভাইয়া কত করে বাড়তেছে? 5 করে বাড়তেছে। তাহলে এই 15 কে কি লেখা যায়? 15 কে লেখা যায় 3 into 5, 15 কে লেখা যায় 3 into 5। ঠিক আছে, ওকে। এখন এই জিনিসটাকে আবার ভাঙ্গা লেখা যায়, এই জিনিসটাকে ভাঙ্গা লেখা যায়। তাহলে ভাই প্রথমে তো 3, এখানে তো কোনো 5 দিলেন না, তাহলে দেখো 3 এর সাথে কোনো 5 নাই, 5 নাই মানে হচ্ছে এটাকে লেখা যায় 0 into 5, এটাকে লেখা যায় কি বলো? 0 into 5। ঠিক আছে, ওকে। এবার দেখো প্যাটার্নটা বাইক করো, এবার প্যাটার্ন অনুযায়ী তুমি বোঝার চেষ্টা করো। তাহলে দেখো সব জায়গায় 3 থাকে, তাহলে আমার সব জায়গায় প্রথমে 3 থাকবে, সব জায়গায় প্রথমে 3 থাকবে। তাহলে আমি যখন n তম পদ লিখবো, n তম পদ, n তম পদ, তাহলে n তম পদেও আমার 3 থাকবে। এই যে লাস্টেরটা n তম পদেও 3 থাকবে, এখানে ডট 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 ডট, এখানে ডট 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 ডট। বুঝতে পারছি? n তম পদেও 3 থাকবে। এখানে যে 0, এই 0 কে কি লেখা যায়? 0 কে কি লেখা যায়? এটা কত নাম্বার পদ? তাকায় দেখো, এটা হলো প্রথম পদ। যখন প্রথম পদ হয় তখন এখানে 0 আসে। যখন দ্বিতীয় পদ হয়, দ্বিতীয় পদ 2 নাম্বার পদ, তখন এখানে 1 আসে, 5 এর সাথে 1 আসে। যখন তৃতীয় পদ 3 নাম্বার পদ, তখন এখানে দেখো 2 আসে, এই যে 5 এর সাথে 2 আসতেছে। যখন এটা 4 নাম্বার পদ, তখন এখানে 5 এর সাথে 3 আসে, মানে একটা কম আসে, একটা কম আসতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ভাইয়া যততম পদ সেখান থেকে একটা কম,
এবং তার সাথে 5 থাকবে, তাহলে প্রথম পদ থেকে 1 বিয়োগ, তার মানে 0, 1 - 1 মানে হচ্ছে 0। এই যে 1, এটাকে কি লেখা যায়? দ্বিতীয় পদ থেকে একটা কম থাকবে, দ্বিতীয় পদ 1 কে লেখা যায় 2 - 1। তৃতীয় পদ এখানে লেখা যায় 3 - 1, এটার সাথে 5 থাকবে, তাহলে এই যে 2 × 5, ঠিক আছে? এই যে দেখো 2 × 5, 2 কে কি লিখছি? 2 কে লিখছি 3 - 1, আর 5ই ঠিক আছে। এবার দেখো 3 মানে কি? এটা কত নাম্বার পদ? 4 নাম্বার পদ, তাহলে পদ থেকে একটা কম থাকে, তাহলে এখানে হবে 4 - 1, আর এখানে সবসময় 5 ফিক্সড। তার মানে দেখো এটা যততম পদ, এটা হচ্ছে কি n তম পদ, n তম পদ হইলে এখানে কি হবে? এখানে হবে n - 1, তার সাথে একটা 5 থাকবে, তার সাথে একটা কি থাকবে? 5 থাকবে। সো এইখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, লেজেন্ডারি সূত্র। এই যে 3, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে প্রথম পদ, এই 3 দিয়ে বোঝা হচ্ছে কি? প্রথম পদ। আর এই 5 দিয়ে কি বোঝায়? 5 দিয়ে বোঝায় হচ্ছে সাধারণ অন্তর, 5 দিয়ে বোঝায় হচ্ছে সাধারণ অন্তর, মানে বিয়োগফল। তাহলে n তম পদের সূত্র হলো a প্লাস n - 1 × d, এটা হচ্ছে n তম পদের সূত্র, যেখানে a হইল প্রথম পদ আর d হচ্ছে কি? সাধারণ অনুপাত, সাধারণ অন্তর মানে বিয়োগফল, আর n হচ্ছে কি? n হচ্ছে পদ সংখ্যা, মানে কত নাম্বার পদ, বুঝতে পারছি? এবং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে লেজেন্ডারি সূত্র, এই যে এটা, এবং এটাই লিখে রাখো খাতায় দাস, এইটুকু লিখে রাখো, শেষ অঙ্ক শেষ। জয় বাংলাদেশ। হ্যাঁ, সূত্র হবে a প্লাস n - 1 × d। ওকে, পদ কাকে বলে? পদ হলো এই যে এই সংখ্যাগুলোকে পদ বলে, যে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ, ঠিক আছে? এগুলো হচ্ছে পদ। তাহলে সূত্রটা শিখে রাখো, এটা দিয়ে তুমি যে কোনোটা বাইক করতে পারবা। a প্লাস n - 1 × d, a প্লাস n - 1 × d, 5 বার লেখো, 5 বার লেখো, খাতায় লেখো। এই দুষ্টগুলা দুষ্ট, এই যে যারা লিখবে না সব দুষ্ট, পিঠেও তাল ফালাবো কিন্তু না লিখলে। দুষ্ট, খাতায় লেখো। a প্লাস n - 1 × d, হ্যাঁ 5n - 2, হ্যাঁ আল্লাহ, এটা হিসাব করলে ওটাই আসে। তুমি এখানে গুণ দিয়ে ফেলো না, গুণ দিয়ে ফেললে তোমরা যেটা লিখতেছো 5n - 2 ওটাই আসে। কিন্তু এই সূত্রটা তো আমার শিখতে হবে, এটা তো আমি গুণ দিতেই পারবো, সবাই এখানে গুণ দিয়ে যোগ বিয়োগ করতে পারবে, কিন্তু সূত্রটা পারো কিনা সেটা লিখতে হবে। 5 বার লেখো, 5 বার, 5 বার লেখো। হ্যাঁ 5 বার লেখো, 5 বার লেখা হয়েছে কিনা কমেন্ট করতে বলি নাই, 5 বার লেখো। a প্লাস n - 1 × d, a হচ্ছে প্রথম পদ, d হচ্ছে সাধারণ অন্তর মানে কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, আর n হচ্ছে পদ সংখ্যা, n হচ্ছে কি? পদ সংখ্যা। 5 বার লেখো দুষ্টগুলা। হ্যাঁ ওকে, এই জিনিসটাই যে এখানে প্রকাশ করছে, এই জিনিসটা যেটা ব্যাখ্যা করছি সেটা। এই যে দেখো, এইটার প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ হচ্ছে a প্লাস d। এখন দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে, a প্লাস d থেকে a বিয়োগ করলে d থাকে, d। একইভাবে 3 নাম্বার পদ থেকে দ্বিতীয় পদ, এই যে 3 নাম্বারটা থেকে যদি আমি 2 নাম্বারটা বিয়োগ দিই, সেম থাকবে, d থাকবে শুধু। 4 নাম্বার থেকে 3 নাম্বার, ওকে সাউন্ড ওকে।
আচ্ছা, সো তোমরা অনেকেই আমাদের অ্যাপে নাকি ক্লাস দেখতে পারতেছো না। সো তোমরা জানো যে আমাদের অ্যাপে যখন কোনো সমস্যা তুমি ফেস করবা, তুমি কিন্তু সাথে সাথে ফেসবুকে চলে যেতে পারবা। তুমি যখন ফেসবুকে চলে যাবা, তুমি কিন্তু ফেসবুক থেকেও ক্লাসটা লাইভ দেখতে পারবা। বুঝতে পারছো? হ্যাঁ, লাইভ দেখতে পারবা। সো যদি আমাদের সাথে অ্যাপে অনেকে আছে, কিন্তু অ্যাপে অনেকেই এখন জয়েন করতে পারতেছো না। ঠিক আছে? ওকে। সো ফেসবুক থেকে করে নাও, কোনো সমস্যা নেই বাবা। পরে অ্যাপ থেকে তোমরা রেকর্ডটা দেখে নিও। তোমার নেটে প্রবলেম হইতে পারে, অথবা তুমি আপডেট দাও নাই শিখো অ্যাপটা, সেটাও হইতে পারে। ঠিক আছে? সো অনেকেই তোমরা দেখতে যদি না পাও, কোনো সমস্যা নেই, তোমরা আপাতত ফেসবুক থেকে দেখো, পরে অ্যাপ থেকে ইয়েটা দেখে নিও, রেকর্ডটা দেখে নিও। ঠিক আছে? ওকে, এনতম পদ, এই যে সূত্র লেখো, সবাই লেখো, এই যে এনতম পদের সূত্রটা লেখো। এন, এন মানে হচ্ছে এনতম পদ, এন মানে হচ্ছে এনতম পদ, এন মানে হচ্ছে এনতম পদ। হ্যাঁ, সূত্র কি বলো? সূত্রটা বলে ফেলো। a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এই যে হয়ে গেছে, শেষ। হ্যাঁ, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, না অ্যাপে তো কোনো অত সমস্যা নেই। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের অ্যাপে ভিডিও কন্ট্রোল করা যায়, তার মানে হচ্ছে ভিডিও রেজুলেশনটা অনেক চেঞ্জ করা যায়। তো তোমরা চাইলে কম রেজুলেশনে দেখতে পারো, সেক্ষেত্রে তোমাদের ইন্টারনেটে যে সমস্যা সেটা আর হবে না। এখন অটো রেজুলেশন তো অনেক হাই দেওয়া। সো ওই হাই রেজুলেশনে তোমরা যখন অ্যাপে ক্লাস দেখতে যাও, তখন যেটা হয় সেটা হচ্ছে যে ওটা অনেক বেশি মেগাবাইট খরচ হয়ে যায় তোমাদের। তো দেখা যায় ওই জন্য নেটে সমস্যা করে, ভিডিওটা আটকে আটকে যায়। তো তখন তোমরা জাস্ট ভিডিওর কোয়ালিটিটা কমায় দিবা। ঠিক আছে? এই অপশনটা পর্যন্ত আছে অ্যাপের মধ্যে। ঠিক আছে? কি নাই ইউটিউবের মতো ভিডিওর রেজুলেশন কমানো যায়। বুঝতে পারছি? ওকে, হয়ে গেছে। a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ওকে, আসলে এখন আমরা একটা কঠিন অঙ্ক করি। কঠিন অঙ্ক দেখি কে কে পারে। কঠিন অঙ্ক কে কে পারে দেখবো। প্রথমে বলছে 7, 11, 15, 19, এটা বলে দিছে অনুক্রমে n তম পদ নির্ণয় করো। এইটা n তম পদ নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে প্রথম কথা। এবং n তম পদের সূত্র থেকে 15তম, 47তম, 120তম পদ নির্ণয় করো। তার মানে আরো 3টা পদের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে? ওকে, করো, n তম পদ বাইক করো, n তম পদ মানে এ এন বের করো। এখন তুমি যখন এ এন বের করবা, খেয়াল করো এ এন এর সূত্রটা খেয়াল করো। এখানে তোমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে এ মানে প্রথম পদ, আর একটা হচ্ছে ডি, ডি মানে কি সাধারণ অন্তর। এই জিনিসগুলো তোমার লাগবে। ওকে, একটু কমেন্ট করে জানাও তো দেখি বাবা, কমেন্ট করে জানাও যে এখানে প্রথম পদ এ কত। প্রথম পদ এ, এটা কত? প্রথম পদ এ, এটা কত? ও উমা, তোমার অ্যান্সারই বলে দিছো, অসাধারণ অসাধারণ। প্রথম পদ এ হচ্ছে 7। ওকে, সেকেন্ডে বলো সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর এটা কত? মানে ডি। ডি, ডি বাইক করবো কিভাবে বলো? ডি বাইক করবো কিভাবে? হ্যাঁ, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। এই দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে 11 মাইনাস প্রথমটা হচ্ছে 7, তাহলে কত আসে? ডি এর মান আসে 4। ডি এর মান আসতেছে কত? 4। এখান থেকে আমাকে এখন কি বের করতে বলছে? n তম পদ। তাহলে আমরা লিখে ফেলো যে অতএব n তম পদ সেটা হচ্ছে এ এন, এ এন, n তম পদ হচ্ছে এ এন ইজ ইকুয়াল টু, সূত্রটা লিখে ফেলো, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে? এই যে হয়ে গেছে। এর মান বসাও 7, n মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি এর মান বসাও 4। এবার 4 দিয়ে ওই পাশে গুণ দিয়ে দাও, 4 দিয়ে ওই পাশে গুণ দাও, 4n মাইনাস 4। এই 7 আর মাইনাস 4 মিলিত ভাবে কি হয়ে যায়? +3। এই যে n তম পদ পেয়ে গেছি।
এই যে অস্থির অস্থির 4n - 3 না বাবা, +3 4n +3 হয়ে গেছে, শেষ শেষ, একদম ইজি, ফালতু অঙ্ক, এটা ফালতু অঙ্ক। ওকে, এরপর কি করতে বলছে? এরপর দেখো, এরপর কাহিনীটা কি বলছে, এই যে সূত্র, এখান থেকে 15তম পদ বাইক করবা। এখন আমরা জানি 15তম পদ যদি আমি বাইক করতে যাই, আমাকে কি করতে হবে? n এর মান 15 বসাইতে হবে, শেষ। তুমি যদি 15তম পদ বাইক করতে যাও, একবার যদি তুমি সূত্র পেয়ে যাও, এই যে সূত্রটা পেয়ে গেছি 4n + 3, এই যে সূত্র, এটা পেয়ে গেছি, একবার যদি তুমি nতম পদ পেয়ে যাও, তাহলে পৃথিবীর যে কোনো পদ বাইক করা যাবে, যে কোনো পদ বাইক করা যাবে। যেটা বাইক করতে বলবে সেটাতে তুমি n এর জায়গায় মানটা বসায় দিবা, n এর মান বসায় দিবা। তাহলে আমাকে বলছে 15তম পদ, তাহলে এই যে n n n মানে কি কি বলছিলাম? পদ সংখ্যা, পদ সংখ্যা মানে n এর জায়গায় 15 বসায় দিব। তাহলে n এর জায়গায় 15 বসায় দিব, তাহলে 4 × 15 + 3, তাহলে 4 15 60 আর 3 63, তাহলে 15তম পদ হলো কি 63। বলছে 47তম পদ, বলো এখন কি করব? 47তম পদ মানে কি? 47তম পদ মানে হচ্ছে এখন n এর জায়গায় 47 বসাবো, n এর জায়গায় 47 বসাবো। হ্যাঁ, কত আসে? 191, ঠিক আছে। 3 3 4 12 আর 3 যোগ করলে 9, ঠিক আছে, 191। ওকে, 120তম পদ বাইক করো দেখি। 120তম পদ, দেখো একবার nতম পদ পেয়ে গেলে খুব ইজি, n এর জায়গায় মানটা বসায় দিবা, ঠিক আছে। হ্যাঁ, ইসমা বলছে অ্যাপে এখন জয়েন করা যাচ্ছে। জয়েন করা তো যাবে বাবা, অ্যাপ তো চালানো শিখতে হবে। হ্যাঁ, আপডেট না থাকলে আপডেট দিয়ে নিবা সবসময়। ওকে, কত আসে? 120তম পদ, এই 4 এর সাথে 120 গুণ দিয়ে নিবা, তারপর 3 যোগ করবা, তাহলে 4 12 48, 480 সাথে 3 যোগ করলে 483। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে 63, 151, 91 আর 483 হয়েছে না? হ্যাঁ হয়েছে, জোস জোস, পারছি পারছি। কঠিন লাগছে বলো তো আমাকে? জাস্ট একটু জানাও কঠিন লাগছে কিনা, এটা জানাও কঠিন লাগছে কিনা। তাহলে nতম পদ ফার্স্টে বাইক করতে হয়। nতম পদ বাইক করতে তোমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে a মানে হচ্ছে প্রথম পদ, আর একটা হবে d মানে কি? অন্তর। অন্তর কেমনে বাইক করব? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। বাইক করার পর সূত্রে বসায় দিবা, তুমি nতম পদ পেয়ে যাবা। nতম পদ পেয়ে গেলে পৃথিবীর যে কোনো পদ বাইক করা যাবে, যেটাই বাইক করতে বলবে n এর জায়গায় ওই মান বসায় দিবা, শেষ। n এর জায়গায় ওই মানটা বসায় দিবা, শেষ। ওকে, নেক্সট, এই যে এটা। ওকে, এই যে এখন একটু কাহিনী আছে, কাহিনীটা ভালোভাবে খেয়াল করতে হবে। বলছে 7x + 2, 5x + 12 আর 2x - 1, এটা একটা সমান্তর অনুক্রম। সমান্তর মানে কি? সমান্তর মানে হচ্ছে সব জায়গায় বিয়োগফলটা সমান, মানে সাধারণ অন্তর সেম হবে হলে x এর মান নির্ণয় করো, x এর মান নির্ণয় করো। তো এখন মনে রাখো, সাধারণ অন্তর বা সমান্তর, সমান্তর মানেই হচ্ছে সবগুলার বিয়োগফল সেম হবে। এই যে আমরা এখানে দেখছিলাম, এই যে এখানে দেখছিলাম যে তুমি যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ দাও, 2 নাম্বারটা থেকে প্রথমটা বিয়োগ দাও, যা পাবা 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ দিলেও সেম জিনিস পাবা, সেম আসবে। তার মানে এই দুইটা সেম আসবে, 2 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ, 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ, সেম। সবগুলাই বিয়োগফল সেম আসে। এই কনসেপ্টটা আমরা এখানে কাজে লাগাবো। তার মানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা পাবো, আর 3 নাম্বার পদ থেকে 2 নাম্বার পদ বিয়োগ করলেও তাই পাবো, সেম জিনিস পাবো। তার মানে এই দুইটা সমান হবে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট, শেষ। এই যে এই হচ্ছে কনসেপ্ট। তার মানে দ্বিতীয় পদ হচ্ছে এইটা 5x + 12,
এখান থেকে কি করব, প্রথম পদ বিয়োগ দিব। প্রথম পদ কত, 7x + 2। তাহলে 2 নাম্বার পদ থেকে প্রথম পদ বিয়োগ দিব, সেটা কিসের সমান হবে, 3 - 2, মানে 3 নাম্বারটা থেকে 2 নাম্বার। তাহলে একবার হচ্ছে 2 নাম্বার থেকে প্রথমটা বিয়োগ, তারপর হচ্ছে 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ। বুঝছো, বিয়োগফল সেম আসবে, বিয়োগফল সেম আসবে, কারণ সমান্তর। তাহলে 3 নাম্বার পদ হচ্ছে 2x - 1, এখান থেকে 2 নাম্বার পদ সেটা হচ্ছে 5x + 12। ওকে, কত আসছে? এই যে অ্যান্সার তোমরা বলে দিচ্ছ অলরেডি, বাহ। তাহলে 5x থেকে 7x গেলে -2x, 12 থেকে 2 গেলে +10, আর এই পাশে দেখো 2x থেকে 5x গেলে -3x, -3x, -1, -12, -13। ওকে, -3x এই পাশে নিয়ে আসো, -3x এই পাশে আসলে হবে +3x, আর +10 ওই পাশে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে -10। -2x + 3x হয়ে যাবে শুধু x, আর এটা হয়ে যাবে -23। এই যে, ঠিক আছে, x এর মান হচ্ছে -23। হ্যাঁ, সবার কমেন্ট দেখা যায়। সুরাইয়া, হ্যাঁ ঠিক আছে। কে কে ঢাকায় থাকো, কেন তো ক্লাসের মাঝখানে এগুলো জিজ্ঞেস করতে হবে কেন? ফাজিল, অঙ্ক করো, দুষ্ট কোথাকার। বুঝতে পারছি? তাহলে মনে রাখো, সমান্তর মানে হলো বিয়োগফল সমান। সমান্তর নামের মধ্যেই পরিচয়, সমান অন্তর। সমান্তর মানে হচ্ছে সমান অন্তর, সমান্তর নামেই পরিচয়, সমান অন্তর, সমান অন্তর, সমান্তর। অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তার মানে তুমি যদি 2 নাম্বার থেকে প্রথমটা বিয়োগ দাও, যা আসবে, 3 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ দিলেও তাই আসবে। সেখান থেকে হিসাব করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ওকে, হয়ে গেছে। আমরা সমান্তর শিখে গেলাম, এখন আমরা শিখবো হচ্ছে গুণোত্তর। বলছি না আজকে ক্লাসটা খুব মাথার উপর দিয়ে যাবে, একদম মাথায় ব্রেইন ওয়ার্ক করতে হবে, ব্রেইন ওয়ার্ক করতে হবে। ঠিক আছে, ওকে, আসো দ্রুত আমরা করে ফেলি। লিলি তার মায়ের জন্য একটা উপহার কিনতে চায়। ভালো ভালো, মার জন্য উপহার কিনতে চায়। উপহারটি কিনতে তার কমপক্ষে 300 টাকা দরকার, 300 টাকা লাগবে। ওকে, লিলি পরিকল্পনা করে সে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কিছু টাকা সঞ্চয় করতে থাকবে, কিছু টাকা জমাইতে থাকবে। ঠিক আছে, প্রথম সপ্তাহে যত টাকা সঞ্চয় করবে, পরের সপ্তাহে করবে তার দ্বিগুণ। মানে প্রথম সপ্তাহে যা জমাবে, পরের সপ্তাহে তার ডাবল জমাবে, দ্বিগুণ জমাবে। পরিকল্পনা অনুযায়ী লিলি, এই যে লিলি বলে দিছে 5 টাকা দিয়ে সঞ্চয় শুরু করলো, 5 টাকা দিয়ে সঞ্চয় শুরু করলো। কত সপ্তাহ শেষে লিলি উপহারটি কিনতে পারবে? তার মানে দেখো, প্রথম সপ্তাহে সে 5 টাকা জমাইছে, পরের সপ্তাহে তার ডাবল, পরের ডাবল। ও বলে দিছে যত টাকা জমাবে পরের সপ্তাহে তার ডাবল জমাবে। তাহলে 5-এর ডাবল কত? 10। তারপরের সপ্তাহে হবে কি? 10-এর ডাবল। তাহলে তারপরের সপ্তাহে হবে 10-এর ডাবল। তার মানে 10 দুগুণে 20, 20। ওকে, তাহলে বলো তো এখন কত টাকা হইলো, কত টাকা হইলো এই পর্যন্ত? 5 আর 10-এ হয়েছিল 15 টাকা। তাহলে এই 15-র সাথে 20 যোগ করলে হয়েছিল কত? 35 টাকা, তাই না? 5, 10, 15, 15 আর 20 হচ্ছে 35। ওকে, এরপরে এইটার ডাবল, তাহলে 20-এর ডাবল, পরের সপ্তাহে 20-এর ডাবল 40। তাহলে কত টাকা হয়েছে দেখো? 35-এর সাথে 15, 20, 35। আচ্ছা, 35-এর সাথে 40 যোগ করলে কত? 40 যোগ করলে 75, 75 টাকা হয়ে গেছে, 75 টাকা হয়ে গেছে। ওকে, এবার 40-এর ডাবল, 40-এর ডাবল জমাবে, সবসময় ডাবল জমাবে। 40-এর ডাবল মানে 80, 75-এ 80 যোগ করলে কত? 155। এবার 80-র ডাবল, 80-র ডাবল, 80-র ডাবল মানে হচ্ছে 160। তাহলে 55 আর 160 যোগ করলে কত আসবে দেখো তো? 305 আর 10, 15। এই যে 315 টাকা, দেখছো আরো 15 টাকা বেশি হয়ে গেছে। তার মানে 6 সপ্তাহের মধ্যে পুরো টাকা জমায় ফেলছে। জাস্ট কি করতে হবে? ডাবল করতে হবে। ঠিক আছে,
এই আগের ক্লাসে কিন্তু এরকম একটা উদাহরণ দিছিলাম, মনে আছে? সেই রাজা এবং সেই ভিক্ষুকের কাহিনী। হ্যাঁ, প্রতিদিন ডাবল টাকা চায়। সো দেখো, এই যে ডাবল টাকা চাইলেই বিপদ, অনেক টাকা হয়ে যায় আস্তে আস্তে। মাত্র 5 টাকা দিয়ে শুরু করছে, কিন্তু দেখছো টাকা বাড়তে বাড়তে অলরেডি মাত্র 6 সপ্তাহের মধ্যে টাকা ফুরিয়ে গেছে। বুঝতে পারছো? একদম 315 টাকা হয়ে গেছে। ঠিক আছে। ওকে ওকে, ভাইরাসের বিস্তার, যে করোনা ভাইরাস। তাহলে এই যে আমাদের যে করোনা ভাইরাসটা হইলো, এটা এত দ্রুত কিভাবে ছড়াইলো? সো মনে রাখো, যে কোনো প্রাকৃতিক জিনিসই যখন ছড়ায় সেটা গুণোত্তর আকারে ছড়ায়, গুণোত্তর। এই যে ভাইরাস বলো, তারপর ঘূর্ণিঝড় বলো, সো ঘূর্ণিঝড়ে এটাও এক্সপোনেনশিয়াল গ্রোথ হয়, যে ফার্স্টের দিন হালকা বৃষ্টি, হঠাৎ ঘূর্ণিঝড়, আবার গায়েব হয়ে যায়। বুঝতে পারছো? এগুলোকে এক্সপোনেনশিয়াল গ্রোথ বলে। সো এই যে ভাইরাসের বিস্তার, এটাও দেখো গুণোত্তর ভাবে বৃদ্ধি পায়, গুণোত্তর। প্রথমে চায়নাতে একজনকে ভাইরাসে ধরছিল, এই যে একজন, তাহলে প্রথমে ভাইরাসে ধরছিল একজনকে, ওই একজন থেকে 2 জনে ছড়াইছে, এই যে 2 জন, তাহলে একজন থেকে হয়েছে 2 জন, মানে ডাবল। ওই 2 জন প্রত্যেকের কাছ থেকে আবার 2 জন করে ছড়াইছে, তাহলে এর কাছ থেকে 2 জন, ওর কাছ থেকে 2 জন, মোট হয়েছে কয়জন? এখানে দেখো মোট কয়জন, মোট হয়ে গেল কয়জন? 4 জন। তাহলে 2 জন থেকে হয়ে গেল 4 জন, আবার প্রত্যেকের থেকে 2 জন, তাহলে ওর কাছ থেকে 2 জন, ওর কাছ থেকে 2 জন, ওর কাছ থেকে 2 জন, ওর কাছ থেকে 2 জন। তাহলে এখানে মোট হইলো কয়জন? দেখো তো, মোট হইলো 8 জন। তাহলে বলো তো, এরপরে এই প্রত্যেকের কাছ থেকে যদি এখন আবার 2 জন করে হয়, 2 জন করে করোনা ভাইরাস ছড়ায় যায়, তাহলে সেই ক্ষেত্রে এই 8 জন থেকে কতজনে ভাইরাস ধরবে? হ্যাঁ, 8 জন থেকে কতজনে ভাইরাস ধরবে? হ্যাঁ, না 12 জন না বাবা, 8 জন থেকে হয়ে যাবে 16 জন। তার মানে প্রত্যেকবার দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ, 2 দিয়ে গুণ হচ্ছে, প্রত্যেকবার দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। বুঝতে পারছি? প্রত্যেকবার দ্বিগুণ হচ্ছে, 2 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এই 16 জনের পরে কয়জনকে ধরবে? 32 জনকে ধরবে। 32-এর পরে কতজনকে ধরবে? 64 জনকে ধরবে। তারপরে 128 জনকে ধরবে। তারপরে বলো 256, তারপর 512। দেখছো সংখ্যাটা আস্তে আস্তে বড় হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে করোনা ভাইরাস পুরো পৃথিবীতে ছড়ায় গেছে। ঠিক আছে? বুঝতে পারছো? সো ভাইরাসের বিস্তার, এটাও কিন্তু গুণোত্তর ভাবে বৃদ্ধি পায়, ভাইরাসের বিস্তার গুণোত্তর ভাবে বৃদ্ধি পায়। ঠিক আছে? এটা দেখবা যে তোমার ফ্যামিলিতেও যখন মাঝে মাঝে জ্বর হয় বা সিজনাল ফ্লু হয়, প্রথমে একজনের জ্বর হয়, তারপর সেখান থেকে দেখবা পুরো ফ্যামিলি সবার জ্বর হয়ে গেছে, হঠাৎ করে সবার জ্বর হয়ে গেছে। এই যে গুণোত্তর, ঠিক আছে, সবার জ্বর হয়ে গেছে। ওকে, সো ঘটনা 1 আর ঘটনা 2 এর মধ্যে বৈশিষ্ট্য কি সেটা আমরা অলরেডি বুঝে গেছি, যে ভাইয়া সেম অনুপাতে বৃদ্ধি পায়। তার মানে এখানে সমান অনুপাতে, সমান অনুপাতে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। তার মানে পাশাপাশি দুইটা সংখ্যার ভাগফল সমান, পাশাপাশি দুটি সংখ্যার ভাগফল সমান, ভাগফল সমান। এই যে এতক্ষণ এটা খেয়াল করো নাই, এই যে এখন খেয়াল করো, পাশাপাশি দুইটা সংখ্যার ভাগফল সমান। খেয়াল করো ভাগফল কিভাবে সমান হইলো, খেয়াল করো। এই যে দেখো, এই যে 2 কে যদি আমি 1 দিয়ে ভাগ দিই, এই যে 2 ভাগ 1 কত আসে? 2 আসে। আমি যদি 4 কে 2 দিয়ে ভাগ করি, 4 ভাগ 2 কত আসে? এই যে দেখো 2 আসে, সেম আসে। 8 কে যদি 2 দিয়ে ভাগ করি, 8 ভাগ 4, সরি 8 কে 4 দিয়ে ভাগ করি, 8 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 2 আসে। আবার 16 কে যদি 8 দিয়ে ভাগ করি, 16 ভাগ 8 কত আসে? 2 আসে। তার মানে পাশাপাশি দুইটা সংখ্যার ভাগফল সেম আসবে, এটাই হলো পার্থক্য, শেষ। বাকি সব সেম। সমান্তরে কি হইতো? পাশাপাশি বিয়োগফল সমান হইতো, আর এখন ভাগফলটা সমান হবে, এটাই পার্থক্য। সমান্তর আর গুণোত্তরের পার্থক্য ক্লিয়ার হয়েছে কিনা?
হ্যাঁ, ক্লিয়ার হয়েছে কিনা বাবা? ওটা হলো বিয়োগফল সমান হইতো, এখানে ভাগফল সমান হবে, দ্যাটস ইট। তাহলে এই যে একটা অনুপাত যদি দেওয়া থাকে, মনে রাখো অনুপাত কি হয়, অনুপাত সাধারণত গুণ হইতে থাকে, গুণ হইতে থাকে। তাহলে তোমাকে যদি এরকম অনুপাত বিশিষ্ট একটা গুণোত্তর অনুক্রম লিখতে বলে, তাহলে আমি ফার্স্টে 1/3 লিখবো, তবে এই 1/3 এর সাথে আরেকটা 1/3 গুণ দিতে থাকবো, গুণ হইতে থাকবে। নামই তো গুণোত্তর বাবা, গুণোত্তর মানে কি গুণ হইতে থাকবে, এই প্রথমটার সাথে গুণ দিতে থাকবা। 1/3 কত আসছে, তাহলে এটা আসছে 1/3, 1/3 দিয়ে গুণ করলে 3 3 9, যেটা পাবো এই যে 1/9, এটাকে আবার 1/3 দিয়ে গুণ দিবা, যেটা পাবো সেটাকে 1/3 দিয়ে গুণ দিতে থাকবা, গুণ হইতে থাকবে, এই অনুপাত দিয়ে গুণ হইতে থাকবে। তাহলে 3 নং 27, যেটা পাবো সেটাকে আবার 1/3 দিয়ে গুণ দিব, তাহলে অনুপাত থাকলে 1/3 দিয়ে গুণ দিতে হবে, 1/3 দিয়ে গুণ দিতে হবে, যা বলবে যে এখানে যা বলবে সেটা দিয়ে গুণ দিতে থাকবা। তাহলে 27 কে 3 দিয়ে গুণ করলে 81, ডট 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 ডট। বুঝতে পারছি? সো গুণোত্তর ধারা বানানো খুব ইজি, সমান্তর ধারা ইজি ছিল, যোগ করতে করতে যাইতো, এখন গুণ হইতে হইতে যাবে, ওইখানে বিয়োগফল সমান হইতো, এখানে ভাগফল সমান হবে। বুঝতে পারছো? ওকে, এবার নিজে পছন্দ মতো সাধারণ অনুপাত নিয়ে একটা গুণোত্তর অনুক্রম লেখো, নিজে পছন্দ মতো সাধারণ অনুপাত নিয়ে একটা গুণোত্তর অনুক্রম লেখো। লেখো তো দেখি, একটা অনুপাত বলো, ফার্স্ট একটা অনুপাত বলো, অনুপাত বলো। 1/, কত 1/, কত, হাফ না, হাফ বললো না, 1/3 বললো না, এগুলো হয়ে গেছে, হাফ আর 1/3 বাদে কিছু একটা বলো। হ্যাঁ, ওকে, আসলে বলছে 2/7, বাহ 2/7, সুন্দর। ও বলছে সাধারণ অনুপাত ভাইয়া 2/7 ধরেন, তাহলে 2/7 তোমার ইচ্ছা মতো বাবা, কোনো সমস্যা নাই, 2/7। তাহলে সাধারণ অনুপাত কত নিতে বলছে, 2/7। তাহলে আমরা প্রথমটা নিব 2/7, এই যে প্রথমটা নিব 2/7, তারপরটা কিভাবে বাই করব, এই 2/7 এর সাথে 2/7 গুণ দিয়ে দিব, তাহলে কত আসে, কত আসে সেটা নিচে লিখবো। তাহলে উপরে দুইটা গুণ হলে 2 2 4, 7 7 49। বুঝতে পারছি? যেটা পাইছো, যেটা পাইছো এটার সাথে আবার 2/7 গুণ, আবার 2/7 গুণ হবে, তাহলে 4 2 8, 7 নং 63, 3 হাতে হয়েছে 6, 4 7 28 আর 6 হচ্ছে 34। ঠিক আছে, ওকে, যেটা পাইছি সেটার সাথে আবার 2/7 গুণ হবে, আবার 2/7 গুণ হবে, এরকম গুণ হইতে হইতে যাবে। বুঝতে পারছি, সিস্টেমে এইটা গুণ হইতে হইতে যাবে। তাহলে 8 2 উপরে হবে 16 আর নিচে এবার গুণ দাও, তাহলে 3 7 21 1 হাতে হয়েছে 2, 4 7 28 আর 2 30 হাতে হয়েছে 3, 3 7 21 আর 3 হচ্ছে 24, ডট 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 ডট। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এভরি কমেন্ট দেখি, সবার কমেন্ট দেখি বাবা, সবার কমেন্ট দেখি, কেন দেখবো না, ফেসবুকে যারা ক্লাস করতেছো তোমাদের কমেন্টও দেখতে পাচ্ছি। এই যে ইউনি লেখছে 3/7, ঠিক আছে। রুহানুর জিজ্ঞেস করছে মাইনক্রাফট কে কে খেলে, এদিকে একটা ফিটে তাল ফালাই ফাজিল কোথাকার, কে কে খেলে। বুঝছো, যে কোনো কিছু তুমি যাই ধরবা গুণ দিতে থাকবা, গুণ দিতে থাকবা, প্রথমে ওটাই লিখবা, প্রথমে ওটাই লিখবা, তারপর একবার গুণ দিবা, যা পাবো তার সাথে আবার গুণ দিব, যা পাবো তার সাথে আবার গুণ দিব, এরকম গুণ দিতে দিতে যাবো, তাহলে এটাই হবে গুণোত্তর অনুক্রম, এটা হবে গুণোত্তর অনুক্রম। ঠিক আছে, ওকে, এখন খুব ইজি জিনিস, একটা হচ্ছে সসীম আর দুইটা কি বলো, বলছে অসীম। সসীম আর অসীমের পার্থক্য হলো সসীমটা শেষ হয়ে যায়, অসীমটা শেষ হবে না, সসীম শেষ হবে, অসীম শেষ হবে না। তাহলে তোমাকে কেউ যদি সসীম লিখতে বলে যে ভাইয়া সসীম অনুপাত লেখেন, তখন তুমি যেটা লিখবা সেটা হলো শেষ হবে এমন কিছু লিখবা, শেষ হবে এমন কিছু লিখবা, যেমন আমি লিখতে পারি 2 4 8 16 32 64, শেষ, শেষ, ডাবল ডাবল করে শেষ করে দিছি, এটা হচ্ছে সসীম। আর তুমি যদি এখন এই জিনিসটাকে অসীম বানাইতে চাও,
সেম জিনিসটাকেই আমি অসীম বানাইতে চাই, তাহলে কিচ্ছু না বাবা, ওই যে তুমি যে লেখছো না 2 4 8 16 32 64 লেখে এখানে থাইমা গেছো, থেমে গেলেই সসীম। আর যদি তুমি থেমে না যাও, তুমি যদি কমা দিয়ে ডট ডট দিয়ে দাও, ডট 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 ডট, এই ডট ডট দেওয়া মানেই হচ্ছে কি বলো, অসীম, শেষ। ডট ডট দিয়ে দিলেই অসীম, বুঝতে পারছো? থাইমা গেলে সসীম, ডট ডট দিলেই অসীম। হ্যাঁ, তোমারটাও দেখি মাশরাফি, তোমারটাও দেখি, সবার কমেন্ট দেখি। 3 3 9 3 নং 27 81, এই যে 81-তে থেমে গেছি, তাহলে এটা সসীম। কিন্তু আমি যদি না থামতাম, এই যে 1/81, এরপর যদি আমি ডট ডট দিয়ে দিতাম, তাহলে এটা কি হয়ে যেত বলতো, অসীম হয়ে যেত, শেষ। তাহলে থাইমা গেলে সসীম, তুমি যদি ডট ডট দিয়ে দাও তাহলেই হয়ে যাবে কি বলো, অসীম। ঠিক আছে, বুঝতে পারছি বাবা। সহজ জিনিস না? একদম সহজ জিনিস, ঠিক আছে, সহজ জিনিস। ওকে, নেক্সট। গুণোত্তর অনুক্রম হইলে কাহিনী কি হয়? কাহিনী আমরা অলরেডি বলছি, ভাগফলটা সেম হয়। মনে রাখবা, গুণোত্তর অনুক্রম মানে হচ্ছে ভাগফল সমান, এটা আমরা অলরেডি বলছি। গুণোত্তর অনুক্রম মানে হচ্ছে ভাগফলটা সমান। ভাগফল মানে কি ভাইয়া? ভাগফল মানে হচ্ছে এই 2 নাম্বারকে যদি আমি 1 নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে বি কে যদি আমি এ দিয়ে ভাগ করি, বি বাই এ, আর 3 নাম্বারকে যদি 2 নাম্বার দিয়ে ভাগ করি, ঠিক আছে, 3 নাম্বারকে যদি আমরা 2 নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে সি বাই বি, এই ভাগফল দুইটা কি হবে, সমান হবে। তাহলে এখান থেকে এখন হিসাব করো তো কি লেখা যায়। তুমি যদি এই কোনাকুনি গুণ দিয়ে দাও, তাহলে বি এর সাথে বি গুণ হলে কি হবে, বি স্কয়ার, আর এই কোনাকুনি গুণ দিলে কি হবে, এ সি। তাহলে এইটা হলো আমাদের কন্ডিশন, গুণোত্তর ধারার কন্ডিশন, বি স্কয়ার ইকুয়ালস টু এসি। মনে রাখো, গুণোত্তর ধারার কন্ডিশন হচ্ছে বি স্কয়ার ইকুয়ালস টু এসি। তার মানে বি কি, বি হলো মাঝখানেরটা, তাহলে মাঝখানেরটা স্কয়ার, দুই পাশের দুইটার গুণফলের সমান। যে কোনো গুণোত্তর ধারাতে মাঝখানেরটা স্কয়ার, দুই পাশের দুইটার গুণফলের সমান। উদাহরণ দেখো, আমি বললাম যে 2 4 8, এটা একটা গুণোত্তর, তাহলে তুমি কি করবা, তুমি মাঝখানেরটাকে স্কয়ার করবা, তাহলে 4 কে স্কয়ার করলে 4 4 16। এবার তুমি দুই পাশের দুইটা গুণ দাও, 8 দুগুণে দেখো 16, সেম আসবে, সেম আসবে। মাঝখানেরটা স্কয়ার, দুই পাশের দুইটার গুণফলের সমান, সেম আসবে। আমি যদি এখন বলি যে না ভাইয়া এটা না, 1/3 1/9 1/27, এটাও কি সেম সূত্র মেনে চলে? হ্যাঁ, মেনে চলবে। কিভাবে? তুমি দেখো মাঝখানেরটাকে স্কয়ার করে দাও, 1/9 কে স্কয়ার করো, 1/9 কে স্কয়ার করলে 9 নং 81। এবার দুই পাশের দুইটা গুণ দাও, এই প্রথমটা 3 নাম্বারটা গুণ দাও, গুণ দিলে আসে 1/81। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে গুণোত্তর ধারার সূত্র, মাঝখানেরটা স্কয়ার, দুই পাশের দুইটার গুণফলের সমান। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তাহলে এই সূত্র কাজে লাগে, আসলে আমরা একটা অঙ্ক করে ফেলি। এই যে বলছে এইটা আছে, মাঝখানেরটা আছে, দুই এই পাশেরটা একটা আছে, এই যে তিনটা আছে, তিনটা। এবং আমাকে বলে দিছে গুণোত্তর অনুক্রম হলে এক্স এর মান কত। এখন আমরা জানি গুণোত্তর অনুক্রম মানে কি। গুণোত্তর অনুক্রম মানে হলো এদের ভাগফলটা সমান হবে, ভাগফল সমান। ভাগফল মানে 2 নাম্বারটা ডিভাইডেড বাই প্রথমটা, 3 নাম্বার ডিভাইডেড বাই 2 নাম্বার, মানে ভাগফল সমান। তুমি এভাবেও লিখতে পারবা যে ভাইয়া ভাগফলটা সমান। তাহলে 2 নাম্বার, তার মানে এই যে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ
ইজ ইকুয়াল টু হবে তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ। ঠিক আছে, এভাবেও তুমি লিখতে পারবা, কারণ ওটা একই আসে। তাহলে আমরা যদি এখন এখানে লিখি যে অতএব 2 নাম্বার পদ হলো কত, x + 12, প্রথম পদ কত, x + 6, 3 নাম্বার পদ কত, x + 15, আর 2 নাম্বার পদ কত বলতো, x + 12। বুঝতে পারছি? ওকে, এখন এই কোনাকুনি গুণ দাও। কোনাকুনি গুণ দিলে আমরা যা শিখছি সেটাই চলে আসতেছে, যে মাঝখানেরটা স্কয়ার, এই যে মাঝখানেরটা স্কয়ার, মাঝখানে কি আছে দেখো, x + 12 আছে, তাহলে x + 12 এর স্কয়ার হবে ওই দুই পাশের দুইটার গুণফল, x + 6, x + 15, এই দুইটার গুণফল। বুঝতে পারছি? এই দুইটার গুণফল হবে। ঠিক আছে, সিম্পল। ওকে, এখন বাকিটা হিসাব নিকাশ, এটা স্কয়ার করে দাও। a স্কয়ার 12 দুগুণে 24, আর 12 কে স্কয়ার করলে 144, আর এটা গুণ দাও, এটা হবে x স্কয়ার, এখানে হবে 21, 15 আর 6 যোগ করলে 21, আর 15, 6, 15, 5, 15, 75, 6, 15, 90। তাহলে দুই পাশ থেকে দেখো কি কি কাটা যায়। হিসাব নিকাশ বাবা, এটা জিজ্ঞেস করো না কেমনে হইছে, হিসাব নিকাশ। ঠিক আছে, ওকে, এখানে আছে 24x, এখানে আছে 21x, এক পাশে নিয়ে আসো, এক পাশে নিয়ে আসো। তাহলে এখানে 24x থেকে 21x মাইনাস হবে, আর 144 কে ওই পাশে নিয়ে যাও, তাহলে হবে 90 মাইনাস 144। তাহলে 24 থেকে 21 গেলে থাকে 3x, আর 90 থেকে 144 গেলে থাকে -54, -54। ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? এখান থেকে এখন 3 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে 3 দিয়ে ভাগ করলে x এর মান হবে -54/3। বলো তাহলে x এর মান কত আসে, x এর মান কত আসে সেটা একটু বলো, যে x এর মান আমরা কত পাচ্ছি, -18। (24x) রং কেন বাবা বলো তো আমাকে? x + 12 হোল স্কয়ার, তো তাহলে 12 দুগুণে 24 না? হ্যাঁ, ফাজিল গুলা। 12 দুগুণে 24, কত আসে বাবা? 3 দিয়ে 54 কে ভাগ করলে কত আসবে? 18। বলছে আপনি কি বাংলাদেশে থাকেন? না, আমি পৃথিবীতে থাকি, আমি পৃথিবীতে আছি। তুমি কোথায়? ওকে, হ্যাঁ, এই স্প্যামিং করলে কিন্তু আমরা ব্যান করে দিব। ঠিক আছে, ওকে, এটা বুঝছো তো? তুমি এই উপরে 2 লাইন না লিখে তুমি এখান থেকে শুরু করতে পারো, যে হোল স্কয়ার, যে মাঝখানেরটা স্কয়ার, দুই পাশের দুইটা গুণফলের সমান, তাও হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, আমরা এখন একটু দ্রুত অঙ্ক করব, তাহলে আমরা একটা প্যাটার্ন ঠিক করে ফেলবো। তো দেখো, সাধারণ অনুপাত কেমনে বের করে? সাধারণ অনুপাত বাইক করার সিস্টেম হচ্ছে এই যে সাধারণ অনুপাত, এটা বাইক করার সিস্টেম হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করে ফেলবো, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত পেয়ে যাব। আজকে একটু টাইম বেশি লাগবে, আমরা ওইভাবে একটু পড়ে ফেলবো। ওকে, তাহলে এখানে সাধারণ অনুপাত কত আসবে দেখো তো, 6 থেকে 18 হইছে, তাহলে এই 18 কে 6 দিয়ে ভাগ করে ফেলবো, তাহলে 18 কে 6 দিয়ে ভাগ করব, তাহলে 3, 6, 18। বুঝতে পারছি? তাহলে এই যে 18 কে 6 দিয়ে ভাগ করে ফেলবো, 3, 6, 18 হয়ে যাবে। ওকে, এখন তার মানে 3 গুণ হচ্ছে, এখানে অনুপাত যেটা সেটা দিয়ে গুণ হবে। তাহলে মনে রাখো, গুণোত্তর মানে হচ্ছে গুণ হবে। গুণোত্তর মানে কি? গুণ হবে। তাহলে দেখো, এই 6 এর সাথে 3 গুণ হয়েছে, 3, 6, 18। 18 সাথে 3 গুণ হয়েছে, 18 সাথে 3 গুণ হইলে কত? 54। 18 সাথে 3 গুণ হইলে 54। এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টটা হবে এই যে 54, 54 সাথে 3 গুণ, তাহলে এই পয়েন্টটা হবে 54 সাথে 3 গুণ 162। এই পয়েন্টটা কি হবে? ওইটার সাথে আবার 3 গুণ, মানে 162 সাথে আবার 3 গুণ 486। এই পয়েন্টটা হবে তার সাথে আবার 3 গুণ 1458। তোর এই যে 3 দিয়ে গুণ হইতে থাকবে, গুণ হইতে থাকবে, এই যে পারফেক্ট অ্যান্সার, জোস। এবার এইটা দেখো, এটা কিভাবে আগাচ্ছে সেটা তোমাকে আগে বুঝতে হবে।
সো তুমি যেটা করবা, তুমি দ্বিতীয় পদকে প্রথমটা দিয়ে ভাগ করে ফেলবা। তাহলে 9x² কে 3x² দিয়ে ভাগ করে ফেলতেছি। x² কাটা, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 থাকে, তাহলে এখানেও 3 দিয়ে গুণ হচ্ছে। তার মানে দেখো 3x² কে 3 দিয়ে গুণ করলে 3 3 9x², 9x² কে 3 দিয়ে গুণ করলে 81x²। তারপরটা কি হবে? তারপরটা হবে 81 সাথে 3 দিয়ে গুণ করব, কিন্তু x² ঠিক থাকবে। তাহলে 243x²। জোস, তুমি অ্যান্সার বলে দিচ্ছ। তার সাথে আবার 3 দিয়ে গুণ দিচ্ছি, 729x²। আবার 3 দিয়ে গুণ দাও, আবার 3 দিয়ে গুণ দাও, হ্যাঁ আবার 3 দিয়ে গুণ দাও। তাহলে আমাদের এটা আসে এত x²। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে নেক্সট। আচ্ছা এটা বলো, এটা বলো, এটা কেমনে ভাগ করব? এটা হচ্ছে দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করব। তাহলে 25 কে 625 দিয়ে ভাগ করতেছি। তাহলে 25 কে 625 দিয়ে ভাগ করলে আমাদের থাকে হচ্ছে শুধু 25। তার মানে এখানে থাকে 1/25। তার মানে এখন 1/25 মানে কি জানো? 1/25 মানে আসলে 25 দিয়ে ভাগ হওয়া। 1/25 মানে 25 দিয়ে ভাগ হওয়া। নিচে আছে না, এই যে 25টা তো নিচে আছে, 1/1 মানে হচ্ছে 25 দিয়ে ভাগ হবে। তার মানে 625 কে 25 দিয়ে ভাগ করলে 25 হয়। আবার এই 25 কে 25 দিয়ে ভাগ করলে এটা 5 হবে না, এটা হবে 1। এটা 1 হবে, এটা 1 হবে, এটা হবে 1। ঠিক আছে, এটা হবে 1, তাই না? এটা 1 হবে, নইলে তো মিলবে না বাবা, তাই না? 1 হবে। তারপর এই 1 কে আবার যদি 1/25 মানে 25 দিয়ে ভাগ করি, তাহলে হবে 1/25। 1/25 কে আবার 25 দিয়ে ভাগ করলে 625, আর 625 কে আবার 25 দিয়ে ভাগ দাও, 625 × 25 অনেক বড়, 15,625। এই যে 3টা হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ এটা এটা 81 হবে না, এটা হবে 27। দেখছো, এটা ভুল টাইপ হয়েছে। এটা হবে 3 নং 27, 27x², তাহলে মিলে, তাই না? 3 নং 27, 27 হলে এখানে হবে আমাদের 3 27 81, এখানে হবে 81x²। তাহলে লাস্টেরটা দরকার নেই। এই যে ঠিক আছে, এখন তো ঠিক আছে নাকি? হ্যাঁ এখন ঠিক আছে, ওকে। সো এখন যদি আমরা একটা প্যাটার্ন বাইক করি, এই যে 5 10 20 40, 5 10 20 40, এই প্যাটার্নটা যদি আমরা বাইক করি, তাহলে দেখো প্রত্যেকবার ডাবল হচ্ছে, প্রত্যেকবার ডাবল হচ্ছে। তাহলে প্রথমে 5, তারপর এখানে 5 এর সাথে 2 গুণ হচ্ছে, এখানে দেখো 5 এর সাথে 4 গুণ হচ্ছে, 5 এর সাথে 8 গুণ হচ্ছে, আর এখানে 5 এর সাথে প্রথমে 1 গুণ হচ্ছে। এই যে 5 এর সাথে 1 গুণ হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 2⁻0। আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয়। 5 এর সাথে যে 2 গুণ হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 2⁻1। 5 এর সাথে যে 4 গুণ হচ্ছে, এটাকে লিখতে পারি 2⁻2। 5 এর সাথে যে 8 গুণ হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি 2⁻3। ওকে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। এখন এই জিনিসটাকে যদি আমি আরেকটু ভেঙে লিখি, তাহলে আমরা দেখবো যে এই যে 2⁻0, এটাকে আবার লেখা যায় হচ্ছে 2⁻1 - 1। 1 কই থেকে পাইলাম? এই যে প্রথম পদ, এটা হচ্ছে প্রথম পদ। প্রথম পদ মানে 1 থেকে 1 বিয়োগ হবে। এই যে এখানে আছে 2⁻1, এটাকে লেখা যায় হচ্ছে 2 - 1। তার মানে এখানে দেখো যত নাম্বার পদ, এখানে পাওয়ার কিন্তু 1 কম আছে। যত নাম্বার পদ পাওয়ার কিন্তু 1 কম আছে। তাহলে প্রথম পদ হইলে 0, দ্বিতীয় পদ হইলে 1, তৃতীয় পদ হইলে 2, চতুর্থ পদ হইলে 3। তার মানে যত নাম্বার পদ একটা কি আছে বলো? কম আছে। তাহলে আমাদের যদি এটা 2 হয়, 2 কে আমরা কি লিখতে পারবো? 3 - 1। এটা 3 হলে 3 কে আমরা কি লিখতে পারবো? 4 - 1। তার মানে যত নাম্বার পদ 1 কি হয় বলো? কম থাকে। তাহলে আমি যখন n তম পদ লিখবো, n তম পদ মানে কি? an। তাহলে an কি হবে? an হবে 5 × 2⁻n - 1।
5 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে? এখন এইটা মানে কি, এই 5 মানে কি, 5 মানে হচ্ছে প্রথম পদ, 5 মানে হচ্ছে প্রথম পদ। আর 2 মানে কি, 2 মানে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কেমনে বাইক করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, এই যে শিখে আসছি। এই যে সাধারণ অনুপাত কেমনে বাইক করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিব, ভাগ দিলেই সাধারণ অনুপাত পেয়ে যাব। তাহলে এই 2 হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে আমার n তম পদের সূত্রটা কি দাঁড়ালো, n তম পদের সূত্র দাঁড়ালো হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমার n তম পদের সূত্র। এই যে এটা হচ্ছে আমার n তম পদের সূত্র, শেষ। a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে a বলতে কি বোঝায়, a বলতে বোঝায় হচ্ছে প্রথম পদ, সেম। আর বলতে কি বোঝায়, আর বলতে বোঝায় হচ্ছে সাধারণ অনুপাত। অনুপাত কেমনে বের করব, দ্বিতীয় পদ আর প্রথম পদ ভাগ করে ফেলবো, গুণোত্তর হইলে ভাগ দিব, আর সমান্তর হইলে যোগ বিয়োগ দিতাম। আর n দিয়ে কি বোঝায়, n দিয়ে বোঝায় হচ্ছে কত নাম্বার পদ, মানে পদ সংখ্যা। n দিয়ে বোঝায় হচ্ছে কি বলতো, পদ সংখ্যা, ঠিক আছে? ওকে, বুঝি নেই, আবার বুঝাচ্ছি। যে কোনো গুণোত্তর, গুণোত্তর ধারাতে এটা গুণোত্তর হইতে হবে, মনে রাখো এটা গুণোত্তর হইতে হবে। তো গুণোত্তর হইলে সাধারণ পদের সূত্র হলো, বা n তম পদের সূত্র হইলো a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এ বলতে কি বুঝায়, এ বলতে বুঝায় প্রথম পদ। এখানে বলো প্রথম পদ কে, এই যে 5 প্রথম পদ, ঠিক আছে? আর বলতে কি বুঝায় বলতো, আর বলতে বুঝায় হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে কি, সাধারণ অনুপাত মানে হচ্ছে 2 নাম্বার ডিভাইডেড বাই 1 নাম্বার, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এখন ভাগ হবে, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। আর n বলতে কি বুঝায়, পদ সংখ্যা, ঠিক আছে? টাইম শেষ, এই যে আরেকটু টাইম শেষ, আরেকটু। এখন দেখো এই সব ক্ষেত্রে ভাগফলটা সেম হয়, এটা আমরা অলরেডি শিখে আসছি। তুমি যদি এই দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ দাও, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ দাও, দেখো আর আসবে। তুমি যদি 3 নাম্বারটাকে 2 নাম্বারটা দিয়ে ভাগ দাও, এই যে 3 কে 2 দিয়ে ভাগ দাও, যে a r স্কয়ার ডিভাইডেড বাই a r, কাটাকাটি করলেও দেখবা আর আসবে। তার মানে ভাগফলটা না সব সময় সেম আসবে, বুঝতে পারছো? এই ভাগফলটা সব সময় সেম আসবে, আর এই ভাগফলটাকেই বলা হবে সাধারণ অনুপাত। আর এই সাধারণ অনুপাতের জন্য সূত্রটা কি হবে, সূত্রটা হবে আমার an হবে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হবে আমাদের n তম পদের সূত্র। লিখে ফেলো 5 বার লিখে ফেলো। হ্যাঁ, আজকে একটু টাইম লাগতেছে, বলছিলাম, আমি প্রথমে বলছিলাম আজকে একটু বেশি পড়তে হবে। একটু লিখে ফেলো, 5 বার লেখো, 5 বার লেখো। তোমরা তাড়াতাড়ি লিখলে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? আশরাফুল, তো কি হয়েছে, তুই এত বড় রচনা লিখছিস কেন? হ্যাঁ, তো ফিটের পর কিন্তু তাল ফালাইতে হবে, ফাজিল কোথাকার। লিখে ফেলো 5 বার। an হচ্ছে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে n তম পদের সূত্র, এটা হচ্ছে n তম পদের সূত্র। গুণোত্তর, গুণোত্তর ধারাতে, অন্য কোথাও না, গুণোত্তর, গুণোত্তর হইতে হবে, ঠিক আছে? a বলতে কি বোঝায়, প্রথম পদ। আর বলতে কি বোঝায়, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কেমনে বের করে, যে কোনো পদকে তার সামনেরটা দিয়ে ভাগ দিব, মানে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ দিব, অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিব, যে কোনোটাকে তার সামনেরটা দিয়ে ভাগ দিব, ভাগ দিলে অনুপাতটা সেম আসবে। ওকে, সো এটা একটা এক্সাম্পল থাকলো। দেখো তুমি প্রথম মাসে, ধরো তুমি একটা কাজ পেলে যা পড়াশোনার পাশাপাশি করা সম্ভব, প্রথম ঘটনা বলছে কাজটা তুমি প্রথম মাসে এই প্রথম মাসে হচ্ছে প্রথম পদ এ, তাহলে এ মান কত, টাকা কামাইছি কত, 4000 টাকা। প্রথম মাসে আয় করলাম 4000 টাকা, তাহলে আমার এ হলো কত, 4000।
পরবর্তী প্রতি মাসে পূর্ববর্তী মাসে 5% করে বৃদ্ধি পায়। যতটুকু বৃদ্ধি পাচ্ছে এটাই হচ্ছে আমাদের অনুপাত। কতটুকু বৃদ্ধি পায়? 5% করে বৃদ্ধি পায়। পার্সেন্টকে সংখ্যায় নিব কিভাবে? এই যে 100 দিয়ে ভাগ করে ফেলবো। ঠিক আছে, বলছে দশম মাসে 10তম মাস কততম? 10তম, সেটা হচ্ছে পদ সংখ্যা n। তাহলে n এর মান হচ্ছে 10। কততম সেটা হচ্ছে আমাদের কি বলো? n। কততম সেটা হচ্ছে n। বুঝতে পারছি? ওকে, দশম মাসে আয় বের করতে বলছে, তার মানে আমাকে দশম পদ বের করতে হবে। a10 বের করতে হবে। সূত্র কি বলতো? সূত্র হলো a ইন্টু r টু দি পাওয়ার n-1। a হচ্ছে 4000, আর হচ্ছে 5%। n-1 কত? সেটা হচ্ছে 10-1। এই যে, ঠিক আছে, এত করে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এটা হবে 4000 ইন্টু 5/100 হোল টু দি পাওয়ার 9। দশমতম মাসে তোমার আয় কত টাকা? এটা আমাদের হিসাব করতে হবে, এটা তাই না? এটা আমাদের হিসাব করতে হবে। 5% করে আসে তো উল্টাটা হবে। তাহলে আমাদের প্রথম মাসে 5% বৃদ্ধি পায়। দেখো, তাহলে আমাকে আসলে সাম করতে করতে আগাইতে হবে। হ্যাঁ, সাম করতে করতে আগাইতে হবে। এটা ওই যে দশম মাসেরটা হিসাব করলে হবে না। দশম মাসেরটা হিসাব করলে হবে না, এটার সাথে আবার 1 যদি আমরা যোগ দিই 1 হবে একটা। হ্যাঁ, ঠিক আছে। সো এটা করলে কিন্তু হচ্ছে না, এটা করলে আমাদের হবে না, কারণ দশম মাসে আয় যেটা বাইক করতে হবে। তাহলে আমরা যদি একটা হিসাবটা একটু চিন্তা করি, হিসাবটা একটু চিন্তা করো কিভাবে। দেখো, প্রথম মাসেরটা হচ্ছে আমাদের 4000। তাহলে দ্বিতীয় মাসে কত পার্সেন্ট বাড়বে? 4000-এ 5% বাড়বে। প্রতি মাসে পূর্ববর্তী মাসে 5% করে আয় বৃদ্ধি পায়। এটা আসলে চক্রবৃদ্ধি হারে চলে যাবে। চক্রবৃদ্ধি হারে চলে যাবে, এটা নর্মাল ওইভাবে হবে না, কারণ প্রতি মাসে তার আগেরটা বৃদ্ধি পায়। তাহলে এটা চক্রবৃদ্ধি হারে চলে যাবে। সো চক্রবৃদ্ধির সূত্রটা বসাই দিতে হবে। ঠিক আছে, এটা চক্রবৃদ্ধি হারে চলে যাবে। তাহলে আমার প্রতি মাসে, প্রথম মাসে যদি 4000 হয়, পরের মাসে 4000 তো থাকবেই, এই 4000-এ 5% বৃদ্ধি পাবে। 4000-এ 5% বৃদ্ধি পাবে। ঠিক আছে, পরের মাসে 5% বৃদ্ধি পাবে। তাহলে এখন হিসাব করো, 4000-এ 5% কত? 4000-এ 5% মানে 200 টাকা। তাহলে এখানে হবে 4200 টাকা। তাহলে তারপরে মাসে কি হবে বলতো? এই যে 4200 টাকা, এই 4200 টাকায় 5% বৃদ্ধি পাবে। তাহলে 4200 টাকায় 5% বৃদ্ধি পাবে। তাহলে এখন 4200 টাকায় 5% 210 টাকা। তাহলে 210 টাকা হলো 4410 টাকা। তো এইভাবে আমরা হিসাব করে আগাবো। প্রতি মাসে যেটা পাচ্ছি সেটা 5% করে বৃদ্ধি পাবে, সেটা 5% করে বৃদ্ধি পাবে। তাহলে এইটা আবার 5%, তার মানে 400 এত ইন্টু 5 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এটা যোগ 4010। তাহলে আমাদের এটা আসে 4630.50। এরপর তুমি এভাবে করতে 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 আগাবা, আগায় তোমাকে A10 বের করতে হবে। বুঝতে পারছো? ওকে, আর চক্রবৃদ্ধি মুনাফা সূত্র বসায় দিলে একবারে চলে আসবে। ঠিক আছে, ওকে, 10টা বাজে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। আসো আমরা একটা ছোট জিনিস শিখে শেষ করে দিই। ঠিক আছে, ছোট জিনিস শিখে শেষ করে দিই।
ফিবোনাচ্চি সিরিজ খুব অসাধারণ সিরিজ। ফিবোনাচ্চি সিরিজ কে আবিষ্কার করছে এটা একটু সুন্দর করে দেখো। ইতালির বিখ্যাত গণিতবিদ লিওনার্দো পিসানো, ডাকনাম ছিল ফিবোনাচ্চি, ওনার ডাকনাম ছিল ফিবোনাচ্চি। উনি একটা সিরিজ দেখে যে একটা কিছু সংখ্যা খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়, ঠিক আছে। উনি এই সিরিজটাকে লিবার অ্যাবাসি এই নামে গ্রন্থে প্রকাশ করে, লিবার অ্যাবাসি। এই জিনিসগুলো পিডিএফ এ থাকবে, তোমরা পরে দেখে নিও। তো এই যে অনুক্রম, এই বিশেষ ধরনের যে অনুক্রম, এই বিশেষ অনুক্রমকেই ডাকনামে বলা হয় ফিবোনাচ্চি অনুক্রম বা ফিবোনাচ্চি সিরিজ বলা হয়, ঠিক আছে। ওকে, ফিবোনাচ্চি সিরিজের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ভাই প্রথম দুইটা সংখ্যা, দেখো দেখো প্রথম দুইটা সংখ্যা হচ্ছে 0 আর 1। প্রথম দুইটা সংখ্যা হচ্ছে 0 এবং 1। তাহলে প্রথম দুইটা সংখ্যা, প্রথমটা হবে 0, তারপরটা হবে 1। এরপর যে কোনো পদ পূর্ববর্তী দুইটা পদের সমষ্টির সমান। যে কোনো পদ তার আগের দুইটার যোগফলের সমান, আগের দুইটার যোগফলের সমান। তাহলে প্রথম দুটো তো আমরা পাইছি 0 আর 1, তার মানে প্রথম পদ হচ্ছে 0, দ্বিতীয় পদ হচ্ছে 1। এখন তৃতীয় পদ কি হবে? তৃতীয় পদ হবে এই দুইটা যোগফল, তাহলে 0 আর 1 এর যোগফল হচ্ছে 1। চতুর্থ পদ কি হবে? তার আগের দুইটা যোগফল, 1 1 যোগ করলে 2। পঞ্চম পদ হবে তার আগের দুইটা যোগফল, 1 আর 2 যোগ করলে 3। তাহলে এই যে এভাবে লিখে যাব, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 2, 1 2 যোগ করলে 3, 2 3 যোগ করলে 5, 3 5 যোগ করলে 8, 5 8 যোগ করলে 13, 8 আর 13 যোগ করলে 21, এভাবে ডট 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 ডট। তার মানে যে কোনো সংখ্যা হবে আগের দুইটা যোগফল, এটাই হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ। তাহলে প্রথমে 0 আর 1 এটা দিয়ে শুরু হবে, 0 1 দিয়ে শুরু হবে, তারপরে এই আগের দুইটা যোগফল হবে তারপরেরটা, এই দুইটা যোগফল হবে তারপরেরটা, এই দুইটা যোগফল হবে তারপরেরটা, মানে আগের দুইটা যোগফল তারপর লিখবো। বুঝতে পারছি? ওকে, এটা হচ্ছে ফিবোনাচ্চি সিরিজ। বুঝতে পারছি? ফিবোনাচ্চি সিরিজ অনেক জায়গায় দেখা যায়, কিলোমিটার থেকে মাইলে যখন প্রকাশ করা হয় তখন ফিবোনাচ্চি সিরিজটা কাজে লাগে। এছাড়াও মাইল থেকে কিলোমিটার যখন প্রকাশ করব তখনও ফিবোনাচ্চি সিরিজটা কাজে লাগে। আবার ফিবোনাচ্চি আয়তক্ষেত্র, এই যে এটাকে বলা হয় ফিবোনাচ্চি আয়তক্ষেত্র। এই যে প্যাটার্নটা দেখালাম, এই প্যাটার্ন অনুযায়ী তুমি যদি দেখো, এই যে এখানে কত আছে দেখো তো 1, এখানে কত আছে 1, আর এখানে কত আছে 1, এই যে 1 আর এখানে 1, এই দুইটা 1 মিলে যোগ হবে 2, তাই না? এই যে 1 1, এই 1 1 মিলে যোগ হবে কত? 2। এই 1 আর 2 মিল হবে 3, এই যে 1 আর 2 মিল হবে কত? 3। এই 2 আর 3 মিলে কত হবে? 5। 2 আর 3 মিলে কত হবে? আগের দুইটা, এই যে আগের দুইটা মিলে হবে 5। এই 3 আর 5 মিলে কত হবে বলো? 8। 3 আর 5 মিলে হবে কত? 8। তাহলে এই যে একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রটাকে কি বলা হয়? ফিবোনাচ্চি আয়তক্ষেত্র, ঠিক আছে। 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে এই পাশে 3, 3 আর 5 যোগ করলে 8 ওই পাশে। বুঝতে পারছি? ওকে, সো তোমাদের কিছু এসডব্লিউ থাকলেও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এসডব্লিউ গুলো তোমরা সবাই অবশ্যই করবা, ঠিক আছে। আজকের ক্লাসটা একটু লম্বার ক্লাস নিয়ে ফেলছি, কারণ আজকে আমাদের এই টপিক গুলো শেষ করা লাগতো। সো অনেক কিছু শিখলাম আজকে। যদি কোনো জায়গায় তুমি বুঝতে না পারো বা বুঝতে একটু অসুবিধা হয়, তাহলে এই ক্লাসের রেকর্ডিংটা তুমি অ্যাপ থেকে বারবার দেখে নিবা, ঠিক আছে। এই ক্লাসের রেকর্ডিং অ্যাপ থেকে তুমি বারবার দেখে নিবা। সো ভাইয়া তোমাদের বেশ কিছু এসডব্লিউ দিচ্ছি, এই এসডব্লিউ গুলো তোমরা অবশ্যই নিজে নিজে চেষ্টা করবা। তুমি যদি নিজে নিজে চেষ্টা করো তাহলে তোমার সম্পূর্ণ বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো সূত্রগুলো ভাইয়া সুন্দর করে লিখে দিছি। এই ক্লাসের যে ভিডিওটা, এটা রেকর্ডিং তুমি যদি বারবার দেখো তাহলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। সো মোট 6টা এসডব্লিউ দেওয়া হয়েছে। এই 6টা এসডব্লিউ আমি সবারটা দেখতে চাই। অবশ্যই কেউ দুষ্টামি করো না, কেউ ফাঁকিবাজি করবা না, ঠিক আছে। কেন ফাঁকিবাজি করবো না? কারণ মনে রাখবা, don't waste your time in anger, regrets, worries and grudges. Life is too short to be unhappy, ঠিক আছে। সো জীবনটা খুবই ছোট, এখানে অসুখী হয়ে থাকা যাবে না। এজন্য একজন আরেকজনের উপর রাগ করবা না, তারপর হলো কোনো আফসোস করবা না, দুশ্চিন্তা করবা না, তবে একজন আরেকজনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুমি চেষ্টা করবা না, ঠিক আছে। এইসব জিনিস করা যাবে না, কারণ এইসব জিনিসই তোমাকে আনহ্যাপি বানাবে। বুঝতে পারছি? সো এসডব্লিউ গুলো অবশ্যই করবা।
যারা পারবা তারা এসডব্লিউ করে জমা দিবা, ও তোমাদের এসডব্লিউ দেখে যারা পারবে না তারা শিখে নিবে, ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আজকে একটু বড় ক্লাস হয়ে গেল, সো এই ক্লাসের রেকর্ডিংটা তোমরা অবশ্যই অবশ্যই দেখবা। নেক্সট ক্লাসে আমরা বাকি টপিকগুলো দেখবো। আল্লাহ হাফেজ।